হীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমাকে প্রথমে একটু জানাবেন যে আপনারা ক্লিয়ারলি আমার সাউন্ড এবং ভিডিও সবকিছু শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিক আছে। আসেন তাহলে আমরা পড়ায় যাই। আমাদের আজকের আলোচনার টপিক ছিল বেসিক্যালি উপসর্গের সলভ ক্লাস। আপনাদের যত প্রশ্ন পাচ্ছি, অনেক স্টুডেন্টের প্রশ্ন পাচ্ছি, ইনবক্সে আমাকে নক দিয়েছেন, স্যার এই ইয়াটা বুঝতেছি না, মানে একটা শব্দ এটা কিভাবে হইলো, এটা বিশ্লেষণ কিভাবে হইলো, ওটার বিশ্লেষণ কিভাবে হইলো, ঠিক আছে, বা এটা কোন অর্থ প্রকাশ করে, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। তো এই জিনিসটা আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। বেসিক্যালি সেই জন্য হচ্ছে আমরা আজকে ক্লাসে দাঁড়িয়েছি। আজকে আমরা কোনো টপিক পড়াবো না। আচ্ছা, ওকে, আমরা একটা একটা করে মূল শব্দ অ্যানালাইসিস করব, ঠিক আছে। আর আচ্ছা, এবার দেখেন অত্যাবশ্যক প্রণিপাত আছে। আমি কয়েকটা শব্দ আগে একটু লিখি। অত্যাবশ্যক এই শব্দটা অনেকেই বোঝেন নাই, বলতেছেন আপনারা। সো অত্যাবশ্যক শব্দটার মধ্যে কিভাবে উপসর্গ বের করব। দেন হচ্ছে প্রণিপাত, একজন প্রশ্ন করেছেন প্রণিপাত শব্দের মধ্যে উপসর্গ কিভাবে বের করব। এরপরে প্রশ্ন করেছেন অনুসন্ধান, অনুসন্ধান শব্দের মধ্যে কিভাবে উপসর্গ বের করব। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছেন আমরা আগে কয়েকটা শব্দ একটু দেখে নিচ্ছি। অপরিত্যাজ্য একজন প্রশ্ন করেছেন, অপরিত্যাজ্য একজন প্রশ্ন করেছেন, অপরিত্যাজ্য এটার মধ্যে আছে। ওকে ফাইন। অত্যাবশ্যক, আচ্ছা অত্যাবশ্যক, তারপর হচ্ছে অপরিত্যাজ্য, এরপর হচ্ছে অত্যাবশ্যক, প্রণিপাত, অনুসন্ধান, তারপর হচ্ছে ইত্যবসরে। ওকে ফাইন, ইত্যবসর, ইত্যবসর, অথবা কি বলছেন অত্যাশ্চর্য, 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 চমৎকার, অত্যাশ্চর্য। ইস্পানি মিম বলছে সমাগত সুধীজনকে সাদর সম্ভাষণ অভিনন্দন জানানো হলো। এইখানে উপসর্গ কয়টা? সমাগত, সমাগত সুধীজনকে, সমাগত সুধীজনকে সাদর সম্ভাষণ, সাদর সম্ভাষণ, সাদর সম্ভাষণ, সাদর সম্ভাষণ, সমাগত সুধীজনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হলো। ও অভিনন্দন, ও অভিনন্দন জানানো হলো, অভিনন্দন জানানো হলো। ওকে ফাইন, অভিনন্দন জানানো হলো। আচ্ছা, এরপর হচ্ছে অনুসন্ধান বলছি বিপ্রকৃষ্ট। আচ্ছা, বিপ্রকৃষ্ট এটার মধ্যে উপসর্গ কয়টা? আমি আগে কয়েকটা লিখে নিচ্ছি, পরে আমি একটা একটা করে অ্যানালাইসিস করব। ওকে, বিপ্রকৃষ্ট। আচ্ছা, বিপ্রকৃষ্ট এর মধ্যে কয়টা আছে? আচ্ছা, এরপরে হচ্ছে সৌরভ ভাই অনেকগুলো দিছে। অপর্যাপ্ত, হ্যাঁ এটা চমৎকার একটা শব্দ, অপর্যাপ্ত। তারপরে দিছে হচ্ছে অত্যুৎকৃষ্ট, চমৎকার একটা শব্দ, অত্যুৎকৃষ্ট, অত্যুৎকৃষ্ট। এরপর আসেন অত্যুৎকৃষ্টের পরে বলছে প্র উপাচার্য, প্র উপাচার্য, এটা তো প্রশ্ন করার কথা না, এটা গত ক্লাসে আমি বুঝাইছি। তারপর হচ্ছে নিরপরাধ, নিরপরাধ, নিরপরাধ। এরপরে বলছে হচ্ছে ন্যূনতম, এরপরে বলছে হচ্ছে ন্যূনতম, ন্যূনতম। এরপরে বলছে হচ্ছে সন্নিপাত, সন্নিপাত। আচ্ছা, মানে এক একজন এক একটা বলতেছে, আমি সবারটা দেখছি। সমভিব্যাহারে, সমভিব্যাহারে, আমি জানতাম এটা নিয়ে প্রশ্ন আসবে, কারণ গতকালকে অনেকক্ষণ বুঝেছি, তারপরে এটা নিয়ে প্রশ্ন করছেন অনেকে। ওকে ফাইন। পর্যবেক্ষণ প্রশ্ন করেছেন, পর্যবেক্ষণ। এরপরে প্রশ্ন করছেন অসাংবিধানিক, এটাও আমি গত ক্লাসে বুঝাইছি, অসাংবিধানিক, এটা গত ক্লাসে বুঝাইছি। উপসর্গগুলো কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা বুঝি না, এটা বুঝাবো, দাঁড়ান, এটা বুঝাইছি গতকালকে, তারপরও বুঝাবো আবার। কি বলছেন? দূরতিক্রম্য। আচ্ছা ওয়েট, দূরতিক্রম্য, দূরতিক্রম্য, দূরতিক্রম্য। আচ্ছা ওকে, সুসংবাদ সুস্বাগত, সুসংবাদ সুসংবাদ সুস্বাগত, সুস্বাগত। ওকে ফাইন, সুসংবাদ সুস্বাগত, ঠিক আছে। ওকে, এতক্ষণ আপনাদের কমেন্ট দেখেছি হচ্ছে এতক্ষণ আপনাদের ফার্স্ট টাইমের ব্যাচের কমেন্ট দেখেছি। এবার একটু আমি সেকেন্ড টাইম ব্যাচের কমেন্ট গুলো একটু চেক করব প্রথম থেকে, কার কার কোন কোন শব্দ আছে। এর মধ্যে যদি কমন পড়ে যায় তাহলে তো ফাইন, আর যদি কমন না পড়ে তাহলে নতুন শব্দগুলো আমরা লিখে ফেলবো, নতুন শব্দগুলো লিখে ফেলবো, তারপর হচ্ছে আমরা আলোচনায় যাব, ঠিক আছে। মানে একটা একটা করে আমরা তখন ভাঙবো। ওকে, আচ্ছা,
দূরতিক্রম্য অলরেডি একজন বলছে, শারমিন আক্তারও বলছে দূরতিক্রম্য, আমরা অলরেডি দূরতিক্রম্য লিখে ফেলেছি। তারপর হচ্ছে গুড, একজন একটা চমৎকার কোশ্চেন করছে ইত্ত বছরে, জান্নাতুল ফারহানা বলছে ইত্ত বছরে, ইত্ত বছরে। আচ্ছা, তারপর বলছে সম্রাট, না সম্রাট উপসর্গ হয় না রে ভাই, তারপরও দেখাই দিব বলছো যেহেতু। অপরিণামদর্শী, চমৎকার কোশ্চেন করছে অপরিণামদর্শী, 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 এটা গত ক্লাসে বুঝাইছিলাম, তারপর বলছো ওকে ফাইন। অপর্যাপ্ত বলছি, সন্নিপাত বলছি, নিঃসংকোচ, গুড, নতুন একটা শব্দ পেলাম, নিঃসংকোচ, নিঃসংকোচ, ওকে ফাইন। অপব্যবহার, চমৎকার কোশ্চেন, অপব্যবহার, ওকে। তারপর হচ্ছে পর্যবেক্ষণ, চমৎকার কোশ্চেন, পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ, ওকে ভালো কোশ্চেন। ন্যূনতম এটা বলছি প্রত্যাভিজ্ঞা, গুড, প্রত্যভিজ্ঞা, রাইট, থ্যাংক ইউ ঐশী, ওকে প্রত্যভিজ্ঞা, চমৎকার কোশ্চেন, প্রত্যভিজ্ঞা, প্রত্যভিজ্ঞা, আচ্ছা প্রত্যভিজ্ঞা। এরপরে নিরপরাধ বলছি, নিরপরাধ অলরেডি আমরা বলছি। অপ্রতিদ্বন্দ্বী, এটা তো না পারার কথা না, এটা তো খুবই সহজ, অপ্রতিদ্বন্দ্বী। আপনারা হচ্ছে একটু কঠিন শব্দ দেখলেই ওটা নিজের থেকে ভাঙতে চান না, মাথা খাটাইতে চান না, এটা একটা বড় সমস্যা। একটু কঠিন শব্দ দেখলে আর ভাঙতে চান না, এটা কোনো কথা? সন্ন্যাস, সন্ন্যাস শব্দটা আমরা দেখি, সন্ন্যাস শব্দটা এটা সুন্দর, সন্ন্যাস শব্দটা চমৎকার। স্যার অথই অর্থ কি প্রকাশ করে? অথই মানে যার, থই মানে হচ্ছে ঠাই, তার মানে যার ঠাই নাই সেটা হচ্ছে অথই। অথই মানে কি? অথই জল মানে কি? অনেক জল। কেন অনেক জল? কারণ ঠাই পাওয়া যাচ্ছে না। তার মানে থই মানে কি? থই মানে হচ্ছে ফাঁকা জায়গা, শুকনা জায়গা, ঠাই, কিনারা। সো কিনারা পাওয়া যাচ্ছে না, এত জল, এই জন্যই বলা হয় অথই জল, মানে ঠাই পাওয়া যাচ্ছে না এমন জল। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে আচ্ছা, ওকে ফাইন। সম্প্রসারণ, একজন প্রশ্ন করেছে স্যার সম্প্রসারণ এটা কি হবে? সম্প্রসারণ, আচ্ছা একজন প্রশ্ন করছে স্যার আল খেপা। আল খেপা তো বুঝতেই পারতেছেন, মূল শব্দ হচ্ছে খেপা, আর আল শব্দ মানে আর শব্দটা হচ্ছে একটা উপসর্গ, বাংলা উপসর্গ আছে না, অ অঘা অজ অনা আর আন আব, তো আর একটা উপসর্গ, একটাই উপসর্গ আল খেপার মধ্যে, এটা জিজ্ঞেস করার কি আছে? এটা তো খুবই সহজ। জয় সাধু ভাই, ওকে ফাইন। তারপর হচ্ছে প্রত্যুপকার, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন, প্রত্যুপকার, আমি আগে সবগুলো লিখে নিচ্ছি একটু, হ্যাঁ প্রত্যুপকার, ওকে ফাইন। আমি পারতেছি, মিন্টু শেখ বলছে, সরি মিন্টু শেখ বলছে আমি পারতেছি কিন্তু একটু টাইম লাগতেছে। সমস্যা নাই, প্রথম প্রথম একটু টাইম লাগবে, টাইম লাগুক, তারপরও পারতেছেন, এটাই সবচেয়ে বড় কথা। তারপর হচ্ছে কি, দন্তস্ব কি অর্থ প্রকাশ করে? দন্তস্ব হচ্ছে গ্রাস অর্থ প্রকাশ করে, গ্রাস। দন্তস্ব হচ্ছে গ্রাস অর্থ প্রকাশ করে। যেমন মনে করেন আমি যদি বলি বিপদগ্রস্ত, তার মানে বিপদ গ্রাস করে নিয়েছে এরকম, বিশ্বস্ত বিশ্বাস গ্রাস করে নিয়েছে এরকম। সুস্বাগত, ওকে সুস্বাগত, এটাও গত ক্লাসে বলছিলাম, খেয়াল করস নাই আমান। আচ্ছা, তারপর হচ্ছে সমাবর্তন, সমাবর্তন, সমাবর্তন। অভিনন্দনের নন্দন কি মূল শব্দ? হ্যাঁ ধরা যায়, কোনো সমস্যা নেই। প্রতিবিম্ব, 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 আচ্ছা ওকে। তারপরে অভ্যুত্থান, আচ্ছা হ্যাঁ অভ্যুত্থান, অভ্যুত্থান, ওকে ফাইন। ঠিক আছে, আমরা অনেকগুলো শব্দ দেখলাম। এখন আমরা হচ্ছে অথই অভাব অর্থ বোঝায় কিভাবে, এটা বুঝতে পারছি না স্যার। আরশি কাব্য জিজ্ঞেস করছে অথই অভাব অর্থ কিভাবে বুঝাচ্ছে, এটা তো বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, যদিও বলছিলাম অর্থের ব্যাপারটা পরে বুঝাবো, বাট প্রশ্ন করছেন, চোখ দেখে ফেলছি এই জন্য বলতেছি। শুনেন, ব্যাপারটা হচ্ছে আমি একটু আগে বলছি থই মানে কি? শুকনা জায়গা বা ঠাই। তাহলে অথই মানে শুকনা জায়গা নাই, শুকনা জায়গার অভাব, ঠাইয়ের অভাব, সব জায়গায় জলে ভরা। আপনারা মনে করতেছেন কি অথই জল মানে তো অনেক জল, তো অথই জল মানে অনেক জল, এটা অভাব কেমনে বুঝাইলো? আগে তো বুঝতে হবে থই শব্দের অর্থ কি। থই শব্দের অর্থ হচ্ছে শুকনা জায়গা, তো অথই মানে কি? অথই মানে শুকনা জায়গা নাই, তাহলে শুকনা জায়গার অভাব বুঝাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? তার মানে কি সব জায়গা জলে ভেজা, কথা কি ক্লিয়ার? এই জন্য এটা অভাব বুঝাচ্ছে। মেইন ওয়ার্ড না বুঝলে তো সমস্যা রে ভাই। প্রত্যাবর্তন, সমানাধিকরণ, এটা তো লিখছি মনে হয়, প্রত্যাবর্তন, ওকে প্রত্যাবর্তন, সমানাধিকরণ, সমানাধিকরণ, ওকে ফাইন। আমরা এবার আবার একদম প্রথম থেকে চলে যাচ্ছি।
আমরা এবার আবার একদম প্রথম থেকে চলে যাচ্ছি, মানে প্রথম থেকে চলে যাচ্ছি মানে এতক্ষণ আমরা হচ্ছে অ্যানালাইসিস করেছি যে কার কার কি কি সমস্যা আছে, এবার আমরা একটা একটা করে ভাঙবো। ওকে, এবার আমরা একটা একটা করে ভাঙবো। কথা কি ক্লিয়ার? আমরা এতক্ষণ অ্যানালাইসিস করেছি যে কি কি শব্দ কার কার প্রবলেম আছে, এবার আমরা একটা একটা করে এগুলো সবগুলো লিখবো, একটা একটা করে অ্যানালাইসিস করবো। ঠিক আছে, ওকে ফাইন। আমরা এবার একটা একটা করে অ্যানালাইসিস করবো। 1 মিনিট একটু দাঁড়ান, অপেক্ষা করেন, আমি একটু ওকে, হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু অ্যানালাইসিসে চলে যাই। আমাদের মূল কাজ কি হবে উপসর্গ ভাঙার ক্ষেত্রে বলেন তো? উপসর্গ ভাঙার ক্ষেত্রে আমাদের মূল কাজ হচ্ছে আগে আমাদের মানে মূল শব্দটা বের করা, তারপরে এখান থেকে আমাদের উপসর্গ বের করতে হবে। তাহলে বিপ্রকৃষ্ট, এখানে আমি ধরে নিচ্ছি যে আমার মূল শব্দ হচ্ছে মূর্ধন্যস্বরট। এখন মূর্ধন্যস্বরট কোনো অর্থ হয় না, তাইলে আমার মূল শব্দ কি ভাই? মূল শব্দ কৃষ্ট। আচ্ছা, এখন এখানে আবার একটা কথা আছে, কথা হচ্ছে ভাই কৃষ্ট শব্দের যে অর্থ আছে এটাই তো আমি জানি না, আবার অনেকগুলোর অর্থ আপনি অভিধানেও সরাসরি পাবেন না। আমি এই ব্যাপারটা আমি আপনাকে আগেই বলে রাখি, বাংলা একাডেমির অভিধানে সকল শব্দের অর্থ যে আপনি খুঁজে পাবেন ব্যাপারটা তা না। এমন অনেক শব্দ আছে যেটা বাংলা একাডেমির অভিধানে নাই। যেমন আমি আপনাকে একদম কমন একটা ওয়ার্ড বলি, লেকচারার, LECTURER, লেকচারার। এই যে লেকচারার শব্দটা ইংরেজি শব্দ, এর বাংলা পরিভাষা হচ্ছে কি? বাংলা পরিভাষা হচ্ছে প্রভাষক। পুরো অভিধান খুঁজে ফেললেও তন্ন তন্ন করে প্রভাষক শব্দটা পাবেন না আপনি, অভিধানে নাই এটা, কিন্তু দেখেন অহরহ আমরা ব্যবহার করে চলেছি। সো তার মানে কিন্তু শব্দটা ভুল না। সো অভিধানে নাই মানে যে এই ধরনের কোনো শব্দ নাই এমন না। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে অভিধানেও নাই, আবার আমি জীবনে এই শব্দ শুনিও নাই, তাহলে আমি বুঝবো কেমনে? এই ক্ষেত্রে তোমাকে আমি একটাই আশা দিতে পারি, সেটা হচ্ছে তুমি সবগুলো শব্দ প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমার কমন পড়বে। এছাড়া তোমাকে আমার এখানে আশা দেওয়ার আর কিছু নাই, কারণ তুমি আসলেই জানো না যে এই শব্দের অর্থ কি, আগে কোনোদিন শুনোও নাই, আবার অভিধানেও নাই, তাহলে তুমি বের করবা কেমনে? তো এই ক্ষেত্রে তোমাকে আমার এই আশা দেওয়া ছাড়া আর কিছুই করার নাই যে ইনশাল্লাহ সবগুলো শব্দ তুমি এখান থেকে প্র্যাকটিস করো, বুঝে বুঝে। যে কটা বুঝবো সেটা তো বুঝলে, যেটা না বুঝবো সেটা আমি ক্লাসে অর্থ জিজ্ঞেস করলে আমি বুঝে বলে দেওয়ার চেষ্টা করবো। সো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আশা করা যায় ইনশাল্লাহ কমন পড়বে। ঠিক আছে, সো এবার আসো, এখন বিপ্রকৃষ্ট শব্দের মধ্যে মূল শব্দ কি? মূর্ধন্যস্বরটা যেহেতু কোনো অর্থ হচ্ছে না, কৃষ্ট এই শব্দের কি অর্থ আছে? হ্যাঁ, এটা লাকিলি অর্থ আমরা অভিধানে পাই। কৃষ্ট শব্দের অর্থ হচ্ছে কর্ষিত, মানে ওই যে বলে না কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, তো কর্ষিত মানে হচ্ছে যেটা কর্ষণ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে কৃষ্ট। তার মানে কৃষ্ট শব্দের অর্থ আছে, তার মানে এইটুকু হচ্ছে আমার উপসর্গ। তাহলে এইটুকুর মধ্যে এবার উপসর্গ কি এটা তো বুঝতেই পারতেছেন, আগে হচ্ছে বি উপসর্গ হচ্ছে, আশুবিনীর বি উপসর্গ হচ্ছে, এবং তারপর হচ্ছে প্র একটা আলাদা উপসর্গ আছে, তার মানে বি যোগ প্র, এই দুইটা হচ্ছে উপসর্গ। তাহলে মেইন শব্দটা বের করাটা হচ্ছে ফ্যাক্ট, এটা গতকালকে থেকেও বলেছি, মেইন শব্দটা বের করাটা হচ্ছে ফ্যাক্ট। মেইন শব্দটা যদি আপনি বুঝতে পারেন তাহলে উপসর্গ বের করাটা ইজি। এরপর দেখেন অপর্যাপ্ত, অপর্যাপ্তর মধ্যে মূল শব্দ কি? প্রথমে আপনি নেবেন কি? প্রথমে নেবেন শুধু পয়তো। এখন বলেন তো শুধু পয়তো এটার কোনো অর্থ আছে? নাই। এরপর নেবেন আকার সহ অর্থাৎ আপ্ত। এখন বলেন আপ্ত এর অর্থ আছে? হ্যাঁ আছে। আপ্ত মানে কি? আপ্ত মানে আপন করে নেয়া, নিজের করে নেয়া, এটাকে বলে আপ্ত। তাহলে আমার উপসর্গ কোনটুক? উপসর্গ হচ্ছে এইটুক। এখন দেখেন স্বরে উপসর্গ হয়? হ্যাঁ হয়, বসাই দিলাম। এরপরে প উপসর্গ হয়? হ্যাঁ, প আলাদা হয় না, প মানে এখানে দিলাম, আমি বসাই দিলাম। এখন আপনি বলতে পারেন স্যার প আপনি এখানে বসালেন কেন? অপ তো উপসর্গ হয়, তো অপ আপনি পটাকে এখানে বসাই দেন তাহলেই তো হয়, তো অপ উপসর্গ বলে বানায় ফেললাম। এখন অপ যদি উপসর্গ বানায় ফেলেন তখন কি হবে? এই যে জয়রেফটা এটা কিছুই হবে না, এটাকে আপনি কিছু করতে পারবেন না। এই কারণে, কারণ রুলস কি বলে আমাদের গতকালকে উপসর্গ ভাঙার রুলস কি ছিল? 1 নম্বর রুলস ছিল জ বা জফলা থাকলে রস্বীকার। তাহলে এই যে জ আছে, এই যে দেখেন জ আছে, জয়ের কারণে আমরা কি করবো? আমরা রস্বীকার দিলাম। এখন জটা আছে কার সাথে? এই যে রেফের সাথে আছে, রেফ মানে র, তার মানে রয় রস্বীকার দিলাম। এখন রয় রস্বীকার তো কোনো উপসর্গ শুধু হয় না, আবার একটা সিঙ্গেল লেটার আছে, সিঙ্গেল লেটার থাকলে আমি অরি বলবো, তাও উপসর্গ হয় না। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে বলেন? এই ক্ষেত্রে আমার এই যে পটা, এইটাকে আমার মনে করেন এই অত উপসর্গ বসবেই না, আর এই পটাকে আমার কি করতে হবে? এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ অযোগপুরি, এই দুইটা হচ্ছে উপসর্গ। অর্থাৎ এই পটা এটার সাথে যুক্ত না করে এটার সাথে যুক্ত করতে হবে, অযোগপুরি। কথা বুঝতে পারছেন? অযোগপুরি এটা হচ্ছে আমাদের উপসর্গ। আচ্ছা, এরপরে দেখেন
অত্যুৎকৃষ্ট, সেম এই জায়গায় মূল শব্দ গিয়ে মূল শব্দ হচ্ছে দেখেন কৃষ্ট, তাহলে উপসর্গ হচ্ছে আমার এইটুক। এবার দেখেন একটু একটু কঠিন শব্দগুলো, সরেও জায়গায় বসায় দিলাম, বসানোর পরে তয় জফলা আছে, জফলা থাকলে কি হবে রস্বীকার। এখন বলেন জফলা থাকলে যে রস্বীকার হয়, এখন তয় রস্বীকার যে বসা দিলাম, মানে জফলা তো হচ্ছে তয়ের সাথে, রস্বীকার বসে তয়ের সাথে। এখন শুধু তয় রস্বীকার তো কোনো উপসর্গ হয় না, তাহলে সিঙ্গেল লেটার থাকলে তার আগে কি বসবে অ বসবে, কিন্তু আমি তো অ বসাতে পারবো না। কেন পারবো না? কারণ আগের উপসর্গ শেষে অ আছে, তাহলে আমার কি করতে হবে এই তয় রস্বীকারটাকে আগের উপসর্গের শেষে অ্যাড করে দিতে হবে অতি। এরপরে কি আছে এই যে দেখেন জফলার কাজ শেষ, তয়ের কাজ শেষ, অয়ের কাজ শেষ, রস্যকারের কাজ কি শেষ হয়েছে না, তার মানে এই রস্যকারটা এখানে বসে যাবে, আর রস্যকারের সাথে বসে যাবে এই যে খণ্ডত্বটা আছে এইটা, অর্থাৎ অতি আর উত। এবার বুঝছেন কেমনে হয়েছে? তাহলে অতি যোগ উত, এটা হচ্ছে অত্যুৎকৃষ্ট। আমি আপনাদের আপাতত কোনো কমেন্ট চেক করবো না, আপাতত যে কটা উপসর্গ লিখছি প্রত্যেকটা বুঝাবো, তারপরে আপনাদের আবার কোনো প্রশ্ন থাকলে সেটা দেখবো। মোবাইলটা হাত থেকে রেখে দিলাম। ওকে, এবার আসেন প্র উপাচার্য। আর কম্পিউটারে খালি দেখি যে মানে ঠিক মতো ক্লাস হচ্ছে কিনা। এবার দেখেন প্র উপাচার্যের মধ্যে মেইন ওয়ার্ডটা কি আমার? মেইন ওয়ার্ডটা প্রথমে নিলাম আমি জয়রেফ। জয়রেফ কোনো অর্থ হয় না? হয় না। আর্য অর্থ হয়? হ্যাঁ হয়। আর্য একটা জাতি ছিল, অর্থ হয়, কিন্তু সেক্ষেত্রে উপসর্গের লাস্টে দাঁড়ায় চ। এখন এমন কোনো উপসর্গ নাই যার লাস্টে চ আছে, তাহলে আমার কি করতে হবে চার্য পুরোটাকেই আমার অর্থ ধরতে হবে। এখন চার্যর আবার অর্থ নাই, চর্য এর অর্থ আছে। চর্য মানে আচরণ, কিন্তু চার্য এটার কোনো অর্থ নেই, তার মানে এখানে কি ধরতে হবে আচার্য, এই পুরোটা হচ্ছে আমার উপসর্গ। আচার্য এটা হচ্ছে উপসর্গ। চ্যান্সেলরের বাংলা হচ্ছে আচার্য, ঠিক আছে? তো এই আচার্য এইটার মধ্যে প্রথম অংশটা হচ্ছে উপসর্গ, তাহলে প্র আর উপ এই দুটো হচ্ছে উপসর্গ। সিম্পল বিষয়, প্র আর উপ এই দুটো হচ্ছে উপসর্গ। মূল ওয়ার্ডটা বের করাটা ফ্যাক্ট, মূল ওয়ার্ড যদি আপনি বের করতে পারেন ভেরি ইজিলি আপনি উপসর্গটা বের করতে পারবেন। এরপর দেখেন নিরপরাধ, আমার এখানে মূল শব্দ কি বুঝতেই পারতেছেন রাধ, তাহলে উপসর্গ এইটুক। এবার দেখেন নি উপসর্গ হয় কি হয় না বলেন? নি উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। এখন কথা হচ্ছে ভাই র কোথায় গেল? মানে র দিতে পারেন অ অঘা অজ অনা, আ আর আন আপ ইতি উনা কদ কু, নি পাতি বি ভর, নি পাতি বি ভর, রাম স সা সু হা, প্র পর অপসম নি, অনু অব নির দূর বি। আপনি চাইলে এখানে নির উপসর্গ তৎসম উপসর্গ হিসাবে নির বসাইতে পারেন। এরপরে প আছে, প বসাইলাম, প উপসর্গ হয় কি হয় না? হয় না। সিঙ্গেল লেটার আছে, সিঙ্গেল লেটার থাকলে তার আগে কি বসবে অ বসবে এবং অপ হবে। তাহলে এবার দেখেন উপসর্গ হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তার মানে নির যোগ অপ, এটাও লিখতে পারবেন দুইটা উপসর্গ। কেউ যদি শুধু এভাবে লেখে নি যোগ অপ তাও হবে, অর্থাৎ দুইটা উপসর্গ। এখন এইভাবে করলেও দুইটা উপসর্গ। এখন প্রশ্ন হচ্ছে ভাই নির আর নি দুইটাই উপসর্গ হয় বুঝলাম, কিন্তু কথা হচ্ছে আমি নির না নি এটার মধ্যে কোনটা হবে এটা কেমনে বুঝবো? এখন দেখেন দুইটাই রাইট। কেন মনে রাখবেন উপসর্গের সাথে সন্ধির অনেক নিয়মের ইন্টারনাল মানে মনে করেন কানেকশন আছে। এখন যেমন এই যে মনে করেন আমি যদি বলি অত্যাশ্চর্য, এই যে একটা শব্দ বললাম দেখেন অত্যাশ্চর্য, অত্যাশ্চর্য, ভালো করে খেয়াল করেন অত্যাশ্চর্য। এখন অত্যাশ্চর্য শব্দটা আপনারা কেউ বলেন নাই আমার মনে হয় অত্যাশ্চর্য শব্দটা কেউ বলেন নাই। বলছে ইত্যবসরের সম্রাট, দৈনতিম্য, অপব্যয় পর্যবেক্ষণ, অপরিণামদর্শী, না অত্যাশ্চর্য শব্দটা কেউ বলে নাই। ওকে ফাইন, তাহলে অত্যাশ্চর্য শব্দটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন অত্যাশ্চর্য শব্দটার কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে আমি এখানে দেখতেছি যে প্রথমে জয়রেফ আছে, জয়রেফ কোনো কিছু হয় না, তাহলে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে এই যে চ আছে, তাহলে চর্য যদি বলি এটার অর্থ হয়, কারণ এই যে এটা বুঝিতে গিয়ে মাত্র বলছি যে চার্যর কোনো অর্থ নেই, কিন্তু চর্য এর অর্থ আছে। তাহলে চর্য এইটুকু হচ্ছে আমার মূল শব্দ, তাহলে এইটুকু হচ্ছে আমার উপসর্গ। এখন দেখেন স্বরে উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়, বসাই দিলাম। তয় জফলা আছে, জফলা থাকলে কি হবে? জফলা থাকলে হবে রস্বীকার। এখন জফলা আছে কার সাথে? জফলা আছে তয়ের সাথে, এই জন্য রস্বীকার হবে তয়ের সাথে, বসাই দিলাম। এখন এটা তো সিঙ্গেল লেটার তো কোনো উপসর্গ হয় না, আর এর আগে অ বসাতে পারবো না কারণ আগে অ আছে, তাহলে কি করতে হবে এই তয় রস্বীকারটাকে এর সাথে অ্যাড করে দিতে হবে, অতি হয়ে গেল। ওকে, এখন তাহলে অ এর কাজ হয়ে গেছে, তয়ের কাজ হয়ে গেছে, কিন্তু জফলার কাজ কি হয়েছে? জফলার কাজ হয়েছে, এই যে রস্বীকার জফলার কাজ হয়েছে। এরপর বাকি আছে আকার। এখন বলেন আকারের কাজ কি হয়েছে? না হয় নাই, তাহলে আকারটা এখানে বসাই দেন। ওকে, আকারের কাজ বসাই দিলাম। এখন কথা হচ্ছে ভাই তালব্য এটা গেল কোথায়? এই যে তালব্য গেল কোথায়? এবার আসেন
আপনারা যখন বিসর্গ সন্ধি পড়েছেন তখন বিসর্গ সন্ধির মধ্যে এরকম একটা রুলস পড়ছেন না যে শব্দের মাঝখানে যদি ওকার বা র বা রেফ এগুলা থাকে, অথবা যদি দেখেন তালব্যস্য, মূর্ধন্যস্য বা দন্তস্য এই তিনটা যুক্ত বর্ণ হিসেবে আছে, যুক্ত বর্ণ হিসেবে আছে, যুক্ত বর্ণ হিসেবে থাকলে তখন কি হবে, তখন এর পরিবর্তে জাস্ট একটা বিসর্গ বসে যাবে, অর্থাৎ এই তালব্যস্যর পরিবর্তে বসে যাবে কি বিসর্গ। এবং উপসর্গের ক্ষেত্রে এই বিসর্গ না লিখলেও চলে, সেই লজিকে আপনি তখন এই তালব্যস্যর পরিবর্তে বসছে বিসর্গ, আর বিসর্গ উপসর্গে লেখা লাগবে না, অর্থাৎ শুধু আ দিলেই চলবে। সো এই কারণে এই তালব্যস্যটা জাস্ট ভ্যানিশ। এই তালব্যস্যটা কি হয়েছে ভাই, তালব্যস্যটা জাস্ট ভ্যানিশ, এটা কোনো মানে জাস্ট উধাও হয়ে যাবে। ঠিক একই ভাবে আরো একটা জায়গায় এই যে র আছে, এখন এই র আমি যদি চিন্তা করি যে মানে র তো এই যে এখানে আমার বিসর্গ সন্ধির সাইনের মধ্যে আছে, তাহলে নি বিসর্গ যোগ অপ এটাও হয়, হ্যাঁ হয়, কোনো সমস্যা নাই, কিন্তু উপসর্গের মধ্যে বিসর্গ বসানো যাবে না, সেই লজিকে মানে বিসর্গটা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ এই র এর কারণে বিসর্গ বসছে, কিন্তু ওই বিসর্গটা এখানে লেখা যাবে না, আর এই র এর কাজটা ভ্যানিশ। অর্থাৎ যদি সেভাবে চিন্তা করি তাহলে সেভাবেও বলা যায় যে নির্যোগ অপ এটাও হয়, নিযোগ অপ এটাও হয়। এটা কি বুঝছেন নাকি বুঝছেন না, এটা আগে একটু বলেন। এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই, এটাকে একটু বলেন। এটা কি বুঝছেন না বুঝেন না, এটাকে বলেন। এটা কিন্তু একটু প্যাচ আছে। ও এটার আগে আরেকটা স্লাইড আছে, আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝাচ্ছি, সমস্যা নাই, ভুলেই গেছিলাম। ওকে ফাইন। আচ্ছা এটা কি বুঝছো নাকি বুঝছো না, এটাকে বলো, বলো এবার ক্লিয়ার কিনা, এবার বলো এবার ক্লিয়ার কিনা। শোনো, উপসর্গের উপরে যে তোমার সলভ ক্লাস লাগবে এটা আমি গতকাল ক্লাস নেওয়ার পরেই বুঝছি, ঠিক আছে, যে উপসর্গের উপরে তোমার সলভ ক্লাস লাগবে। স্যার পরীক্ষায় দুইটা থাকলে কোনটা দিব, দুইটা থাকলে এটা দিবা, দুইটাই থাকবে না, যদি দুইটা থাকে তাহলে এটা দিবা। নিযোগ অপ কেন, কারণ উপসর্গের সাথে সন্ধির ইন্টারনাল লিঙ্ক আছে বলছি না, সো ইন্টারনাল লিঙ্কের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সন্ধির অনেক নিয়ম অনুসারে উপসর্গের জিনিসগুলো বিশ্লেষণ করা যায়, বুঝতে পারছো। দুইটা থাকবে না আশা করি, বাট যদি দুইটা থাকে তাহলে এটাই দিবা। জি ভাই এখন আলহামদুলিল্লাহ আছি। স্যার ধ্রুব বইতে বানান আছে অত্যাশ্চর্য, কি ধ্রুব বইতে বানান আছে অত্যাশ্চর্য, ওয়েট ওয়েট অত্যাশ্চর্য কই, আমি তো নিজেই দেখতেছি এই যে অত্যাশ্চর্য, অত্যাশ্চর্য এই যে এখানে দেখতেছি, অত্যাশ্চর্য কোথায়, ধ্রুব বইতে কত নম্বর পেজে, আচ্ছা অন্য কোথাও থাকতে পারে, আই এম নট শিওর, বাট আমি এখানে তো দেখতেছি অত্যাশ্চর্য। অন্য কোথাও যদি থাকে তাহলে আমাকে জানান যে কত নম্বর পেজে, অথবা ইনবক্সে আমাকে ছবি তুলে পাঠান, ঠিক আছে। নাজনীন এলমা আমাকে ছবি তুলে পাঠান, আমি তো এখানে দেখতেছি অত্যাশ্চর্য ইয়াদি আছে, মানে চর্যই লেখা আছে, এখন আপনি কোথায় চার্জ পাইছেন বুঝি নাই, জানি না। অত্যাশ্চর্য, হ্যাঁ এটা তো ঠিকই আছে। অপর্যাপ্তটা আরেকবার বলেন, জটা কোথায় গেল, এই যে অপর্যাপ্ত কোথায় ছিল, এই যে অপর্যাপ্ত, আরে ভাই জ কোথায় গেল। আপনাদের রুলস নাম্বার 1 কি ছিল, উপসর্গ ভাঙার টেকনিকের রুলস নাম্বার 1 কি ছিল, রুলস নাম্বার 1 কি ছিল, রুলস নাম্বার 1 ছিল হচ্ছে জ বা জ ফলা থাকলে, জ বা হচ্ছে জ ফলা যখন থাকবে, এই জ বা জ ফলার পরিবর্তে হবে কি রস্বীকার। তাহলে এই যে জটা আছে, জয়ের পরিবর্তে কি বসছে, এই যে রস্বীকার, আর এই জটা মানে রস্বীকারটা কার সাথে বসবে, এই যে রেফের সাথে, রেফ মানে কি রয় রস্বীকার, এই যে রেফটা রয় রস্বীকার হয়ে গেছে, অর্থাৎ জটা হয়ে গেছে রস্বীকার আর রেফটা হয়ে গেছে র, বুঝছেন না বুঝেন নাই। ওকে ফাইন, বলো বুঝছো না বুঝো নাই। জি ভাই বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ আচ্ছা এবার দেখো, তাহলে এই পর্যন্ত এটা আমাদের ডান, এটা আমাদের ডান, এই কটা আমাদের ডান, ঠিক আছে। আমরা এবার আগের স্লাইডে চলে যাই একটু, হ্যাঁ আগের স্লাইডে চলে যাই। অত্যাবশ্যক, ওকে অত্যাবশ্যকের মধ্যে প্রথম কথা হচ্ছে আমার ক, এটার কোনো অর্থ আছে না, এটার কোনো অর্থ নাই। তাহলে শক, এটার কোনো অর্থ আছে না, এটার অর্থ নাই। বশ্যক, এটার অর্থ আছে। বশ্যক শব্দের অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করে নেওয়া, বশ্যতা স্বীকার করে নেওয়া, মানে মনে করেন যে আমি রাজত্ব জয় করতে মানে যুদ্ধে জয় করতে গেছি, তো আলটিমেটলি কোন একজন আমার বশ্যতা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমি আপনার তত্ত্বাবধানে থাকবো। তো এই যে বশ্যতা স্বীকার করে নেয়া, এই ব্যাপারটাকে বলা হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে বশ্যক। তাহলে উপসর্গ হচ্ছে এইটুক। এখন এইটুক কি উপসর্গ হবে, দেখেন যে স্বরে একটা উপসর্গ হয় কি হয় না, হ্যাঁ হয়। এরপর তয় জফলা আছে, জফলা থাকলে কি হবে,
তয় ফলা থাকলে তৈরস্বীকার, কিন্তু তৈরস্বীকার তো সিঙ্গেল লেটার থাকলে তো এটা সিঙ্গেল লেটার থাকলে এটা কি হবে, উপসর্গ হবে না। এখন তার আগে আমি অ বসাইলে উপসর্গ হবে, কিন্তু এই অত বসাতে পারবো না। আমার কারণ আমার আগের উপসর্গ শেষে অ আছে, তাহলে আমার কি করতে হবে, এই তৈরস্বীকারটাকে এর সাথে অ্যাড করে দিতে হবে। তো এটা হয়ে গেল অতি। আর বাকি আছে কি, এই যে দেখেন একটা আকার বাকি আছে, এই আকারটা এখানে বসে দিবেন, তার মানে অতি যোগ আ, এই হচ্ছে অত্যাবশ্যক। শেষ, কাহিনী খালাস। বলেন বুঝছেন না বুঝেন নাই? সিম্পল বিষয়, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এবার আসেন, এটা গেল হচ্ছে আমার এটা। এবার দেখেন প্রণিপাত। এখন প্রণিপাত বানানে মূল শব্দটা পাত, এটা আপনারা সবাই বুঝছেন, কিন্তু পেস্টটা লাগবে হচ্ছে আপনার মূর্ধন্য নিয়ে। ভাই মূর্ধন্য, এটা তো মূর্ধন্য নামে তো কোনো আমার কোনো উপসর্গ নাই। আচ্ছা এবার আসেন কাহিনীটা কি। কাহিনী হচ্ছে এটা হচ্ছে আলাদা উপসর্গ, এটা তো বুঝতে পারতেছেন। এরপরে যে মূর্ধন্য রস্বীকার, এটা জাস্ট দন্তন্য রস্বীকার লিখে ফেলবেন, অর্থাৎ উপসর্গ নি উপসর্গ। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে দেখেন, আমার মূল শব্দটা ছিল পাত, পাতের আগে আমি যখন নি যোগ করছি তখন এটা হয়ে গেছে নিপাত, এবং তখনও বানানটা ছিল দন্তন্য। কিন্তু নক্তবিধানের নিয়ম অনুযায়ী যখন তার আগে উপসর্গ যুক্ত হয়েছে, তখন এটা হয়ে গেছে দন্তন্যটা মূর্ধন্য। তখনই দন্তন্যটা হয়ে গেছে কি, তখন এটা হয়ে গেছে মূর্ধন্য। কথা কি বুঝতে পারছেন? কেন? কারণ খেয়াল করেন, আপনারা রুলস তো পড়ছেন এরকম, এই যে বহন বানান দন্তন্য, যখন আমরা বলি পরিবহন, তখনই বহনটা কি হয়ে যায়, তখনই বহনটা হয়ে যায় মূর্ধন্য, তাই না? তখনই বহনটা কি হয়ে যায়, এটা হয়ে যায় মূর্ধন্য। ঠিক সেম, এই যে আমি যদি বলি মনে করেন ধরেন নয় বানান কি দন্তন্য, কিন্তু যখন বলি প্রণয়, তখন প্রণয় বানানে কি বসে, তখন প্রণয় বানানের এই দন্তন্যটা চেঞ্জ হয়ে এটা হয়ে যায় মূর্ধন্য, এটা হয়ে যায় মূর্ধন্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? কেন? কারণ এই রফলার মানে পাওয়ারে, রফলার কারণে, চুম্বক তত্ত্বের যে লজিক, সেই লজিকের কারণে। তাহলে নর্মালি নি বানান উপসর্গ দিয়ে এটা দন্তন্যই ধরতে হবে, এইখানে বানানটা মূর্ধন্য হইছে এই রফলার প্রভাবের কারণে, কিন্তু এটা দন্তন্য উপসর্গই হবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে কারেক্ট আনসার হচ্ছে প্রযোগ নি, এই দুইটাই হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপরে দেখেন, এরপরে আছে অনুসন্ধান, এটা লাস্ট ক্লাসে বুঝাইছি, তারপর জিজ্ঞেস করছেন। আচ্ছা এবার খেয়াল করেন, আমার প্রথমে ধরতে হবে মূল শব্দ দন্তন্য, দন্তন্যের কোনো অর্থ হয় না। সো এরপর ধরতে হবে আনের অর্থ হয়, হ্যাঁ হয়, যেমন তুই আমার জন্য ডান, সো অর্থ হয়, কিন্তু আন এখানে ধরা যাবে না। তাহলে আমার কি করতে হবে, দন্তন্যয় ধ দিয়া ধরতে হবে, সরি ধরতে হবে। তার মানে এটা আমার এখানে ধরতে হবে ধান শব্দের মানে চিন্তা করতে হবে। এখন বলেন ধান শব্দের অর্থ হয়, হ্যাঁ হয়, ধান শব্দের অর্থ হয়, কিন্তু ধান শব্দের অর্থ হইলো এটা কি মানে এইটুকু হচ্ছে, তার মানে কি আমার মূল মানে উপসর্গ। এখন এটা উপসর্গ কিভাবে বের করবো, দেখেন প্রথমে নিলাম স্বরেয়। এখন দেখেন স্বরেয় উপসর্গ হয় কি হয় না, হ্যাঁ স্বরেয় উপসর্গ হয়। এবার দেখেন নৈরস্যুকের নু কোন উপসর্গ হয় কি হয় না, না হয় না, সিঙ্গেল লেটার আছে। সিঙ্গেল লেটার থাকলে এটা কি হবে, সিঙ্গেল লেটার থাকলে কি হবে, তার আগে একটা অ বসবে, কিন্তু এখানে তো অবশ্যই যাবে না, কারণ এখানে যেহেতু আগে অ আছে। সো কি করতে হবে, এই নৈরস্যুকেরটাকে আগের উপসর্গের শেষে যোগ করে দিতে হবে, অর্থাৎ এটা হবে অনু। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে দন্তস্ব, এই দন্তস্ব জায়গায় দন্তস্ব বসায় ফেললাম। এরপর হচ্ছে দন্তন্যযুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে বসবে ম, তার মানে কার্ডাসার হবে অনুযোগ সম, অনুসন্ধান। বলেন ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এগুলো প্যাচের কিছু না। আচ্ছা কঠিনও আছে, এর মধ্যে কঠিনও আছে। আচ্ছা এবার আসেন, আচ্ছা এবার দেখেন, এরপর হচ্ছে অপরিত্যাজ্য। স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছেন যে আমার এখানে আজ্য শব্দের কোনো অর্থ নাই বা জয় রফালের কোনো অর্থ নাই। সো ত্যায্য আমার মূল শব্দ, তার মানে ত্যায্য যদি মূল শব্দ হয়, উপসর্গ কি অ আর পরি, এটা বোঝানোর কি আছে, সিম্পল বিষয়, অ আর পরি, মূল শব্দটা বের করা হচ্ছে ফ্যাক্ট। এবার দেখেন ইত্যবসর। আচ্ছা ইত্যবসর, এটার মূল শব্দ কি? এটার মূল শব্দ হচ্ছে, প্রথমে নেন র এর অর্থ আছে নাই। এবার দেখেন স্বরের অর্থ আছে, হ্যাঁ আছে। স্বর শব্দের অনেক অর্থ আছে। এখন অ্যাকর্ডিং টু অভিধান, স্বর শব্দ দন্তস্ব ব দিয়ে হইলে একটা, শুধু দন্তস্ব হইলে একটা, ঠিক আছে, শুধু দন্তস্ব হইলে একটা। যেমন শুধু দন্তস্ব যেটা, এই স্বর দ্বারা বোঝা হচ্ছে দুধের উপরে যে মানে দুধ গরম করার পরে যেটা পরে, দুধের উপরে একটা লেয়ার পরে না, সেটাকে আমরা কি বলি, দুধের উপরে যেটা পরে সেটাকে বলি স্বর। তো এরকম মনে করেন যে এটা আবার, কিন্তু স্বর বানানটা যদি আমরা এভাবে দেই, তখন এটা এই স্বর হয়ে যাবে কি, এই স্বর মানে হচ্ছে এই যে আওয়াজ, যেমন কণ্ঠস্বর, স্বর, এই স্বর মানে হচ্ছে আওয়াজ। আবার যদি এই স্বর দিয়ে, এই স্বর মানে দুধের উপরে যে লেয়ারটা পরে, আবরণটা পরে সেটা। আর যদি স্বর বানানটা এটা দেই, এই স্বর মানে হচ্ছে আবার ওই যে বর্ষা, মানে স্বরনিক্ষেপ বলে না, তার মানে তীর নিক্ষেপ বা বর্ষা নিক্ষেপ। সো এগুলা কিন্তু শুনেন, এগুলো আপনি কোথায় জানবেন জানেন,
এটা জানবেন আপনি হচ্ছে প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ একটা অধ্যায় আছে না টেক্কায়, ওইখানে পাবেন। ঠিক আছে, এবং ওইটার থেকে কিন্তু অনেক শব্দ পরীক্ষায় আসে। পরীক্ষায় যেমন মনে করেন পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে সকল শব্দের অর্থ কি। এখন আপনি তো সবসময় সকল পড়ে আসছেন এরকম, এখন পরীক্ষা আসছে এরকম। এখন এইটা যদি আপনি শিখবেন কোথায়, এটা শিখবেন হচ্ছে প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ ওইটার মধ্যে। অর্থাৎ এই সকল মানে তো সবাই, কিন্তু এই সকল মানে হচ্ছে মাছের আঁশ। কথা কি ক্লিয়ার? যাই হোক, তাহলে এবার দেখেন এই স্বরের একটা অর্থ আছে, স্বরের অর্থ হচ্ছে স্বাভাবিক একটা অর্থ আছে। এখন তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ। এখন এইটুকু কিভাবে বের করবো? তাহলে প্রথমে রস্বীকার বসিয়ে দিলাম রস্বীকারের জায়গায়, এরপর তয় জফলা আছে, জফলা থাকলে কি হবে? জফলা থাকলে হবে হচ্ছে এখন রস্বীকার তো কোনো উপসর্গ হয় না, হয় না। এখন তয় জফলার জন্য আমি তয় রস্বীকার বসাইতে পারবো, কিন্তু তয় রস্বীকার বসাইলে তা তো কোনো উপসর্গ হয় না, সিঙ্গেল লেটার আছে। এখন সিঙ্গেল লেটার আগে অ দিলে এটা উপসর্গ হয়, বাট পয়েন্টটা হচ্ছে আমি তো এটা উপসর্গ বানাই যদি এভাবে, তাহলে রস্বীকারটা থেকে কোনো উপসর্গ বানানো যাচ্ছে না। সো এই জন্য এটাকে এইভাবে উপসর্গ বানানো যাবে না। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে আমার হচ্ছে এই তয়রস্বীকারটাকে এটার সাথে অ্যাড করে দিতে হবে, তয়রস্বীকারটাকে এটার সাথে অ্যাড করে দিতে হবে, অর্থাৎ ইতি। এইটুকু হচ্ছে আমার উপসর্গ। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার উপসর্গ, এই যে এই পর্যন্ত। আর এরপরে ব আছে, ব এর জায়গায় ব বসাই দিলাম। এখন ব কোন উপসর্গ হয় না, সিঙ্গেল লেটার থাকলে তার আগে কি বসবে? অ বসবে, তার মানে অব। এবং এই অবস্থানে যাবে কি যাবে না? যাবে। কেন? কারণ আগের উপসর্গ শেষে অ উচ্চারিত হয় নাই। বলো বুঝছো না বুঝো নাই? ইত্যবসরের ব্যাপারটা কি বুঝছো না বুঝো নাই? এই ইত্যবসরে এটার ব্যাপারটা কি বুঝছো না বুঝো নাই? ইত্যবসরে এটার ব্যাপারটা কি বুঝছো না বুঝো নাই? আচ্ছা, একজন বলছে ভাইয়া বইতে তো একটা ইত্যবসরে একার দেওয়া আছে, তো দিলাম আমি একার। এটা তোমরা বুঝো না, এতক্ষণ যাবত পড়াইতেছি গত ক্লাস থেকে, যে একার দেওয়ার কারণে আমার মূল শব্দের অর্থের তো কোনো পরিবর্তন হবে না, মূল শব্দের তো স্বর, একারটা তো বিভক্তি, বিভক্তি তো আমার এখানে কাউন্টেবল না। বিভক্তি যোগ করা হয়েছে কেন? জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য। এই যে অপরিণামদর্শী যে শব্দটা, খেয়াল করো। ও আচ্ছা, অত্যাশ্চর্য তো ছিল, জায়গাটা বুঝাই ফেলছি আমি অলরেডি। আচ্ছা এবার দেখো, এই যে অত্যাশ্চর্য বুঝাই ফেলছি অলরেডি আমি। আচ্ছা এবার দেখো, এই যে মনে করো অপরিণামদর্শী শব্দটা কই? অপরিণামদর্শী, এই যে অপরিণামদর্শী, বলো এটার মূল শব্দ কি? এটার মূল শব্দ কি? দর্শী। দর্শী যদি উপসর্গ হয় তাহলে, মানে দর্শী যদি মূল শব্দ হয় তাহলে মূল মানে এটা এমন কোন উপসর্গ আছে যার লাস্টে শুধু ম আছে? নাই। সম আছে, কিন্তু এখানে তো আগে স নাই। সো তার মানে এখানে তুমি মানে সম বসাতে পারবা না। তার মানে আমার মটাকে এটার সাথে অ্যাড করতে হবে। মদর্শী, এটার কোনো অর্থ হয়? তাও হয় না। তাহলে আমার কি করতে হবে? তার আমার নয়কার না এটাকে নিতে হবে, অর্থাৎ আমার মূল শব্দ হচ্ছে নাম, এইটুকু হচ্ছে আমার মূল শব্দ। আর দর্শী হচ্ছে যিনি প্রত্যক্ষ করেছেন। যেমন মনে করেন আমি যদি বলি প্রত্যক্ষদর্শী, তার মানে দর্শী শব্দের কোনো অর্থ নেই, দর্শীর হচ্ছে প্রত্যয়। প্রত্যক্ষদর্শী মানে যিনি প্রত্যক্ষ মানে সরাসরি দেখেছেন। সো এটা হচ্ছে অপরিণামদর্শী, মানে যে এটার পরিণাম চিন্তা করে না, পরিণাম দর্শন করে না যিনি, সেটা হচ্ছে অপরিণামদর্শী। তার মানে দর্শী শব্দটা হচ্ছে একটা প্রত্যয়, মূল শব্দের পরে বসে। তাহলে এইটার হিসাব আলাদা, এটা জাহান্নামের জায়গা, আমার দেখার দরকার নেই। আমার মূল শব্দ হচ্ছে নাম, তাহলে উপসর্গ কিন্তু অর পরি, এই দুইটা। কিন্তু এই মূল শব্দটা, নাম শব্দটা যে মূল শব্দ, এইটা বের করতে পারে না বিধায় মোস্ট অফ দ্য স্টুডেন্ট অপরিণামদর্শী এটার মধ্যে উপসর্গ বের করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছো? সো মূল শব্দ যদি তুমি বের করতে পারো তাহলে তোমার উপসর্গ বের করার খেলাটা খতম। উপসর্গ বের করার খেলা এই জায়গায় খতম। কথা কি বুঝতে পারছো? জি ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা, কি বলছো স্যার? ইত্যবসর এটা আরেকবার দেখান। ইত্যবসর এটা বুঝো নাই? এই যে দেখো, ইত্যবসরে আমরা কি বললাম? ইত্যবসরে এই যে দেখো, ধরো মূল শব্দ হচ্ছে ইত্যবসরে। এখন আমি চিন্তা করব কি? আমি চিন্তা করব এখানে একার নাই, কেন একার নাই? একার একটা বিভক্তি, সো বিভক্তির হিসাব বাদ। তার মানে আমার মূল শব্দ হচ্ছে এইটুক। এখন এটার মধ্যে হচ্ছে মনে করো এই যে আমার স্বর হচ্ছে মূল শব্দ, স্বর শব্দের অর্থ হচ্ছে দুধের উপরে যে মানে পাতলা আবরণটা পড়ে সেটা। তাহলে ইতিয়ার মানে এইটুকু হচ্ছে উপসর্গ। এখন আমি রস্যের জায়গায় বসাই দিলাম। এখন রস্যের পরে বসাইলাম, এরপর তয় জফলা আছে, জফলা থাকলে বসবে হচ্ছে রস্বীকার, জফলা থাকলে বসবে রস্বীকার, জফলা আছে তয়ের সাথে, রস্বীকার বসবে তয়ের সাথে। এখন শুধু তয়রস্বীকার কোনো উপসর্গ হয় না, তাহলে এটা যদি আমি অবসাই তাহলে এটা হবে অতি। এখন অতি বসানো যাবে, অতি উপসর্গ হয়, কিন্তু সেক্ষেত্রে তো রস্যই কোনো উপসর্গ হয় না। এখন আমি বলছিলাম না যে মূল শব্দের পূর্বে এবং মানে মূল শব্দের এবং উপসর্গ এটার মাঝখানে অন্য কোনো কিছু বুঝতে পারবে না, তো এটাকে আমার যে কোনো উপসর্গ বানাইতেই হবে। তো এইখানে উপসর্গ বানানোর একটাই উপায়, সেটা হচ্ছে যদি আমি তয়রস্বীকারটাকে আগেরটার সাথে অ্যাড করে দিই, তার মানে ইতি, এইটা হচ্ছে একমাত্র উপায়। তাহলে এইটুকের কাজ হয়ে গেল, বাকি রইল কি? ব। তো বসাই দিলাম ব। এখন ব কোন উপসর্গ হয় না? হ্যাঁ, ব উপসর্গ হয়। নিমফি বে দরকার বদনা কম বর্ব, সেখানে ব উপসর্গ হয়, কিন্তু স্বর শব্দটা হচ্ছে
সংস্কৃত শব্দ। তো যেহেতু সংস্কৃত শব্দ, সেক্ষেত্রে চেষ্টা করতে হবে মূল শব্দটা যেন বাংলা বা সংস্কৃত হয়, মানে উপসর্গ যেন বাংলা বা সংস্কৃত হয়। তো সেক্ষেত্রে আমি কি করতেছি, যে প্রতি মানে ইতি অতি এগুলা কি, এগুলা যেহেতু বাংলা, আমার এটা চেষ্টা করতে হবে এটাও বাংলা করার। সেই ক্ষেত্রে আমি কি করব, বা অব করব, ঠিক আছে। সরি, ইতি তো মনে হয় তৎসম, ইতিনগত নিপাতি বিভর রাম শস্যা না, ইতি বাংলা আর অব হচ্ছে তৎসম। এই যে দেখো, ইতি হচ্ছে বাংলা আর অব হচ্ছে তৎসম। আশা করি ক্লিয়ার। স্যার যদি প্রশ্ন হয় এগুলা সন্ধি যোগে নাকি উপসর্গ যোগে গঠিত, তাহলে কিভাবে বুঝবো? আরে ভাই, এই প্রশ্নের উত্তর তোমাদেরকে সন্ধি পড়ানোর সময় পড়াইছি, তারপর আবার প্রশ্ন করছো। দেখো বলি, ধরো তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসছে মানে প্রতিদিন শব্দটা কিভাবে গঠিত হয়েছে। এখন প্রতিদিন তুমি যদি চিন্তা করো এভাবে যে প্রতি যোগ দিন, প্রতিদিন, এখন এটা কি প্রতি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে মানে, নাকি নাকি হচ্ছে সন্ধি দিয়ে গঠিত হয়েছে, নাকি দিন দিন প্রতিদিন ব্যাসবাক্য করে তুমি এটাকে বলবা যে এটা অব্যয়ভাব সমাস, অর্থাৎ সমাস দিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ আমি বুঝবো কেমনে? ওকে ফাইন, তুমি বুঝবা কেমনে? সিম্পল হিসাব। প্রথম কথা হচ্ছে এটা সন্ধি আগেই হবে না, সন্ধি বাদ। কেন বাদ? কারণ মনে রাখবা, সন্ধিতে যখন মিলন ঘটে এই জায়গায়, তখন কিছু না কিছু পরিবর্তন হয়। আইদার এই জায়গায় মনে করো একটা রস্বীকার চলে যাবে, নইলে দুইটা মিলে নতুন একটা হবে, নইলে কিছুটা পরিবর্তন হবে, নইলে একটা কিছু আসবে, মানে কিছু না কিছু পরিবর্তন হবে। যখন দেখবে এখানে কোনো পরিবর্তনই হয় না, তার মানে বুঝতে হবে এটা সন্ধি না, এটা আইদার উপসর্গ বা অন্য কিছু। মাঝখানে যখন যে জায়গাটা মিলন হবে, ওই জায়গাটায়, যেই জায়গাটাতে মিলন হবে ওই জায়গাটাতে কিছু পরিবর্তন হইতে হবে। যদি সেটা না হয় তাহলে সেটা সন্ধি না। কথা কি ক্লিয়ার? যেমন দেখে, যে আমি বলি বিদ্যালয়, ধরো আমি বললাম বিদ্যালয়, তো বিদ্যালয় বানানো যে আমরা বলি বিদ্যা যোগ আলয়, তো এই যে বিদ্যা যোগ আলয় দুইটা মিলে আমরা সন্ধি করি বিদ্যালয়, কথাটা বুঝো? দুইটা মিলে আমরা সন্ধি করি বিদ্যালয়। তো বিদ্যালয়ের সন্ধিবদ্ধ শব্দ যখন আমরা লিখি, তখন কি আমরা এই যে বিদ্যা এটা লিখতেছি, তার মানে এই যে লয় এটা লিখতেছি, তাহলে এই একটা আকার কি বাদ গেছে না? বাদ গেছে তো নাকি? তো এরকম মনে করো এখানে কিছু একটা হয়, বাদ যাবে, নইলে নতুন করে আসবে, নইলে পরিবর্তন হবে, কিছু একটা হবে। তো এখন তুমি বলতেছো ওই যে ইত্ত মানে ইতিযোগ অব, এখন ইতিযোগ অব এটা কিন্তু সন্ধি নিয়ম অনুসারে, দেখো এই যে এটা কিন্তু সন্ধি নিয়ম অনুসারে এই রস্বীকারের পরে, রস্বীকার দীর্ঘের পরে অন্য কোনো স্বর আছে, দুটো মিলে জফলা হয়, ওই নিয়ম অনুসারে কিন্তু এটা সন্ধির নিয়ম অনুসারে পড়ে। কিন্তু তাই বলে কি তুমি এটাকে সন্ধি বলতে পারবা? এখন হচ্ছে পারবা না। কেন পারবা না? কারণ যখন তুমি বলবা যে হ্যাঁ পারবা, ইত্যবসরে শব্দটাকে তুমি সন্ধিও বলতে পারবা। কেমনে বলতে পারবা? যদি মনে করো প্রশ্ন করে যে ইত্যবসরে শব্দটি সন্ধি বিচ্ছেদ কি, তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা হবে কি, সেক্ষেত্রে সন্ধি বিচ্ছেদ হবে কি, হতে হচ্ছে ইতি যোগ অবসরে, তখন হচ্ছে সন্ধি বিচ্ছেদ এটা হবে। কিন্তু ইতি যোগ অব এরপরে স্বরে এটা তুমি বলতে পারবা না। ইতিযোগ অবসরে এটা সন্ধি বিচ্ছেদ হবে। কেন? কারণ এই যে দুইটা মিলে একটা জফলা হইছে, মানে পরিবর্তন হইছে, এই রুলস অনুসারে এটাকে সন্ধি বিচ্ছেদ বলা যাবে। কিন্তু আবার যদি বলে যে ইত্যবসরে শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে, তখন আমার কি করতে হবে? স্বর মেইন ওয়ার্ড সেটা বাদ, উপসর্গ হচ্ছে ইতি আর অব, এই দুইটা। আশা করি পুরোপুরি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। স্যার অনেক সময় পরিবর্তন হয় না, ওগুলো কি ব্যতিক্রম? না, ওইগুলো ব্যতিক্রম না, ওটা তোমার আলাদা মনে রাখতে হবে, কিছু করার নাই। যেমন মনে করো আকারের যেগুলা, ওগুলো পরিবর্তন হয় না। যেমন শাখা যোগারি শাখারি, আ আর আ মিলে আ হয়, এটা বাংলা দেওয়া হয়, তৎসম দেওয়া হয়, কিছু করার নাই। অ উচ্চারিত হয় না, এই জন্য অবসন হয়। হ্যাঁ, এই যে ইত্ত বছরে ইত্ত ও আছে না। ওকে ফাইন। ইস্পানিমিম বলছে স্যার তাহলে করতাল করযোগ তাল কোনো পরিবর্তনিত হলো না, তো এই জন্যই তো সন্ধি হবে না। করতাল কি সন্ধি নাকি? করতাল ওয়েট 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 ওয়েট, না, করতাল সন্ধি কেন? কিন্তু কেন সন্ধি খেয়াল করেন। আরে পরিবর্তন বলা হয় নাই, দাঁড়ান, পরিবর্তন হয়েছে কেমনে দেখাচ্ছি। কোথায় গেল? এই যে দেখেন, এই যে দেখেন, আপনাদের কি মনে আছে আপনাদেরকে বলছিলাম যে এই যে দেখেন হচ্ছে শত, এই যে দেখেন শত যোগ এক, শত যোগ এক দুইটা মিলে কি হয়? দুইটা মিলে হয় হচ্ছে শতেক, দুইটা মিলে হয় কি শতেক। তো এই যে ত এর পরে একটা কি আছে? অ আছে, ও আছে না? আচ্ছা, এরপরে কি আছে? এই যে একটা এ আছে, এ আছে না? তো এই যে একারটা এটা কিন্তু এখানে বসে গেছে, এই যে তটা এখানে বসে গেছে, এই যে কটা এখানে বসে গেছে, এই যে শটা এখানে বসে গেছে, এই অটা গেল কোথায়? লোপ পাইছে। কিন্তু এই অটা ইন্ডিভিজুয়ালি আপনি এখানে দেখতে পাচ্ছেন না। কেন? কারণ এই অটা এইখানে দৃশ্যমান না, এই কারণে আপনি এখানে দেখতে পাচ্ছেন না। আপনার কাছে মনে হচ্ছে শতযোগে কিছুই তো লোপ পায় নাই, সবই তো ঠিক আছে। ঠিক সেম ভাবে আপনি যখন বলতেছেন কর যোগ তাল, খেয়াল করেন, কর যোগ তাল সমান সমান হচ্ছে করতাল,
যখন আপনি বলতেছেন করযোগ তাল করতাল, তখন করর মধ্যে কি লাস্টে একটা মানে করর মধ্যে লাস্টে একটা অ আছে না, আবার তালের মধ্যে এখানে একটা মানে ইয়া আছে না, তাই তয়কারতা মানে তয়কারতা আসছে না, সেই অটা লোপ পাইছে এখানে, সিম্পল হিসাব। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? এবং এখন প্রশ্ন হচ্ছে ভাই এই যে অলোপ পায়, কিন্তু এটা তো আমার ছিল স্বরসন্ধি অ আর এ এইটা, তো এখানে তো আমার এটা তো স্বরসন্ধি না, কারণ এখানে তো অ এর পরে তয়কারতা আসছে, তাহলে এখানে অলোপ পাইছে কেন? কেন লোপ পাবে না? শুনেন মানে একটু প্র্যাকটিস করলে একটু, হ্যাঁ প্রথম প্রথম আপনাদের একটু কষ্ট হবে, একটু ডিটেইলস চিন্তা করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। দেখেন আপনাদেরকে সন্ধিতে যখন ব্যঞ্জন সন্ধি পড়াই তখন আমি পড়াইছিলাম কি, এই যে দেখেন স্বর প্লাস ব্যঞ্জন, স্বর প্লাস ব্যঞ্জন, আবার পড়াইছিলাম কি, পড়াইছিলাম ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস স্বর, আবার পড়াইছিলাম কি ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, তিনটা পড়াইছিলাম না, মনে আছে? স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। এর মধ্যে যখন এই তিনটার উদাহরণ দেই তখন বলছিলাম এই যে এটা যখন পড়ে তখন বলছিলাম সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন আসলে স্বর দুইটা লুপ্ত হয়, মনে আছে? ওই যে রাজা যোগ পুত্র, রাজপুত্র, ঘোড়া যোগ দৌড়, ঘোড় দৌড়, কিন্তু ব্যঞ্জনের পর স্বর আসলে স্বর দুইটা লুপ্ত হয় না, যেমন বন যোগায় বোনাই, তিন যোগ এক তিন এক। তাহলে এবার খেয়াল করেন ভাই, এই যে করযোগ তাল, তাহলে স্বরের পরে ব্যঞ্জন আসছে, স্বর দুইটা লুপ্ত হবে না? বুঝছেন না বুঝে নাই? স্বরের পরে ব্যঞ্জন আসছে, স্বর দুটো লুপ্ত হয়েছে, রুলস অনুসরিত হয়েছে, তো সন্ধি কেন হবে না? হয়েছে তো, পরিবর্তন হয়েছে, কিন্তু আপাত দৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন না, কারণ এই যে রয়ের পরে ও আছে, তো এই জন্য। বলো বুঝছো না বুঝো নাই? ইস্পানি মিম জিনিসটা কি ক্লিয়ার হয়েছে তোমার ভাই? বা বাকিরা তোমরা কি বুঝছো না বুঝো নাই? এই যে একজন মানে ইস্পানি মিম বলছে স্যার এটা তো কোনো পরিবর্তনই হলো না, এটা তো সন্ধি। পরিবর্তন হয়েছে, তুমি ধরতে পারতেছো না, এটা হচ্ছে কথা। এখন বলো বুঝছো না বুঝো নাই? এই বলো বুঝছো না বুঝো নাই? উপসর্গ আর সন্ধির মধ্যে জগা খিচুড়ি পেকে যাচ্ছে। এটা পেকে যাওয়াটাই তো স্বাভাবিক। উপসর্গর তো অ্যাকচুয়ালি কোনো নিয়ম নাই, এটা তো নিয়ম আমি বানাইছি, টেকনিক গুলো তো আমি বানাইছি, কিন্তু এটা তো সন্ধির সাথে অনেকটা রিলেটেড, ইন্টার কানেকশন আছে। জি ভাই বুঝছি বুঝছি, ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? এবার আসো আমরা, স্যার সত্য বই মিথ্যা বলবো না, এখানে বই কি উপসর্গ না অনুসর্গ না কি? স্যার এখানে বই কি, বই হচ্ছে এখানে সত্য বই মিথ্যা বলবো না, এটা অনুসর্গ। এখানে বই হচ্ছে অনুসর্গ, সত্য বই মিথ্যা বলবো না, বই হচ্ছে অনুসর্গ। তবে এই প্রশ্ন এখানে ও আচ্ছা, এটা অনুসর্গ কিভাবে হয়? আপনি বলছেন এটা অনুসর্গ, বাট অনুসর্গ কিভাবে হয়? কারণ এই বই দ্বারা, এই যে বই আমরা পড়ি এই বইকে বোঝানো হয় নাই, এখানে বই দ্বারা বোঝানো হয়েছে ছাড়া, মানে সত্য ছাড়া অন্য কিছু মিথ্যা বলবো না। তো যে পদ বাক্যের অন্য দুটি পদের মধ্যে সমন্বয় ঘটায় সেটাকে কি বলি আমরা? অনুসর্গ বলি। বুঝতে পারছেন? ওকে, এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার হয়েছি? আবার নতুন প্রশ্ন আমি পড়ে নিব, নতুন প্রশ্ন আমি পড়ে নিব, আবার আগের প্রশ্নগুলো একটু সমাধান করে নেই। তাহলে এটা আমাদের ক্লিয়ার, এই পর্যন্ত যে কটা শব্দ ছিল ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা এই যে একটা প্রশ্ন করেছিল একজন, এই প্রশ্নটার উত্তর দিয়ে আমরা একটু দেখেন। এটা আপনাদের কাছে মনে হতে পারে ইয়া খোদা এটা বের করতে তো খবরই হয়ে যাবে, কিন্তু দেখেন কোনো খবর নাই। সরি আমি এখানে একটা টাইপিং মিস্টেক লিখছি, ভুল লিখছি, সমাগত বানানটা আকার আছে, ওকে ফাইন। এখন দেখেন এটার মধ্যে মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে গত, তাহলে উপসর্গ কি? উপসর্গ দুইটা, সম আর আ। কোনটা না বুঝলে বললেন, আমি এমনিতেই না ভেঙে ভেঙে করবো। দেখেন এখানে হচ্ছে দুইটা, সুধি জন, এখন এটার মধ্যে মেইন ওয়ার্ড কি? মেইন ওয়ার্ড হচ্ছে ধি, তাহলে উপসর্গ হচ্ছে একটা, সু। এখন আপনি বলতে পারেন স্যার কেন আপনি মেইন ওয়ার্ড এখানে ধি ধরবেন কেন? আমি মেইন ওয়ার্ড যদি জন ধরি তাহলে সমস্যা কোথায়? কে না হয় কে না হয় বিভক্তি, এটা বুঝলাম, এটা বাদ, কিন্তু জন মেইন ওয়ার্ড, তাহলে ধিকে যদি আমি উপসর্গ বানাতে চাই তাহলে কি বানাতে পারবো না? যেমন সু উপসর্গ হয়, বসাইলাম। এখন ধৈর্যশিকার ধি যদি আমার উপসর্গ হয় মানে বসাতে চাই, তাহলে সিঙ্গেল লেটার আছে, সিঙ্গেল লেটার থাকলে তার আগে অ বসবে, অর্থাৎ অ বসলে এটা হবে অধি, তাহলে সুযোগ অধি, এটা তো হয়। সো জনকে মেইন ওয়ার্ড ধরে সুযোগ অধি আমি কেন বসাতে পারবো না? উত্তর হচ্ছে এই জায়গায় উপসর্গের ধি বানানটা রস্যিকার, কিন্তু মূল শব্দে ধি বানানটা আছে দীর্ঘিকার দিয়ে। সো আপনি মূল শব্দের দীর্ঘিকার তো চেঞ্জ করতে পারবেন না, কথা বুঝেন নাই? এবং সবচেয়ে বড় কথা, এই ধি শব্দের আলাদা অর্থ আছে। ধি মানে কি? এখন আপনি বলতে পারেন স্যার ধি মানে কি? ধি মানে হচ্ছে জ্ঞান। কেন আপনারা বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা, এইটাই হচ্ছে আপনাদের বড় সমস্যা, আপনারা তো বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা ছাড়া মানে অনেকেই পড়েন নাই, কারণ হচ্ছে ইন্টার আপনাদের শর্ট সিলেবাসে এটা ছিল না। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে শুধু শর্ট সিলেবাস কেন্দ্রিক হইলে যেটা হয়, আপনি অনেক ভাস্ট নলেজ গ্যাদার করতে পারবেন না। খেয়াল করেন ওইখানে কিন্তু একটা শব্দ ছিল, বৃথায় সাধনা ধীমান, বৃথায় সাধনা ধীমান রাঘব দাস আমি, কেমনে এ কাজ করিব
মানে রাঘবের বিপরীতে গিয়া রক্ষিতে অনুরোধ, মানে তোমার অনুরোধ আমি কিভাবে রক্ষা করব। চাচা বলতেছিল, বিভীষণ বলতেছিল বৃথায় সাধনা ধীমান। তো ধীমান দ্বারা কারে বোঝানো হচ্ছিল? ধীমান দ্বারা বোঝানো হচ্ছিল যে ধী সম্পন্ন, ধী মানে জ্ঞান, তার মানে বুদ্ধি, মানে বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি তুমি আমাকে বলো। মানে এটা ইয়াকে বলতেছিল, মেঘনাথকে বলতেছিল, যে চাচা বলতেছিল, বিভীষণ বলতেছিল তুমি একটু চিন্তা করো যে তুমি যে আমার বলতেছো তোমার অনুরোধটা রক্ষা করতে, আমি কেমনে তোমার অনুরোধ রক্ষা করবো? কারণ আমি তো রাঘবের দাস, মানে আমি রামের দাস, তাহলে আমি তোমার অনুরোধ কেমনে রক্ষা করবো? তুমি একটু বুদ্ধি বিবেচনা দিয়ে এটা চিন্তা করো তো। তো এই ধী শব্দের অর্থ আছে, ধী শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বুদ্ধি। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এবার আসো। তাইলে ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে ধী, এর মধ্যে আছে উপসর্গ একটা। সাদর মেইন ওয়ার্ড হচ্ছে দর, উপসর্গ একটা। সম্ভাষণ মেইন ওয়ার্ড হচ্ছে ভাষণ, উপসর্গ একটা সম। তারপর হচ্ছে অভিনন্দন মেইন ওয়ার্ড হচ্ছে নন্দন, উপসর্গ একটা। জানানো হলে এর মধ্যে কোনো উপসর্গ নাই। তার মানে 2 3 4 5 6, এই পুরা বাক্যে উপসর্গ আছে 6টা। শেষ, সিম্পল। খুব কঠিন, 1 মিনিটও লাগবে না এটা বের করতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কঠিন মনে করলেই কঠিন, সহজ মনে করলে সহজ। প্র্যাকটিস করতে হবে ভাই। বলো বুঝছো না বুঝো নাই? স্যার বই এখানে নাম বোঝালে তো বিশেষ্য হওয়ার কথা, কিন্তু বই দ্বারা এখানে কি বুঝাচ্ছে? শারমিন আক্তার যে প্রশ্নটা করেছে, স্যার সত্য বই মিথ্যে বলবো না, এখানে বই বিশেষ্য কেন হইল না? কারণ যখন সিঙ্গেলি জিজ্ঞেস করবে, মানে এখানে এই বই শব্দটা এই অর্থে বুঝায় নাই। আমি তো বারবার বলতেছি এই বই শব্দটা এই বই না। তুমি যে বইটা লিখছো এই বইটা বাক্যে, বানান দুইটারই সেম, কিন্তু এই বই বাক্যে এই বই অর্থ দেয় না। সত্য বই মানে কি সত্যের বই, আরেকটা কি মিথ্যা বই আছে আবার? না, এখানে এই বই দ্বারা বোঝাচ্ছে সত্য ছাড়া মিথ্যা বলবো না। তাহলে এবার তুমি বলো ছাড়া কি বিশেষ্য? সত্য ব্যতীত মিথ্যা বলবো না, ব্যতীত কি বিশেষ্য? ব্যতীত কি পদ? অব্যয় পদ। অব্যয় কোন পদ? অব্যয় পদের মধ্যে একটা আছে অনুসর্গ অব্যয়, এই অনুসর্গ গুলোই হচ্ছে এটা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ইয়ামনি বলছে আমার তো প্রবলেম হয় কিন্তু আমি তো ভালো স্টুডেন্ট না। আপনি কেমনে বুঝলেন আপনি ভালো স্টুডেন্ট না? একটা স্টুডেন্ট ভালো কি ভালো না সেটা তো নিজে জাজ করার ব্যাপার না। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এটা তো আমরা আলোচনা করেছি। এরপর দেখো ন্যূনতম, এই যে দেখো ন্যূনতম দেখো ন্যূনতমর মধ্যে কি হয়েছে দেখো। ন্যূনতমর মধ্যে ন্যূনতমর মধ্যে কি হয়েছে দেখো, এই যে তম হচ্ছে আমার মূল শব্দ, তাহলে এইটুকু হচ্ছে ভূস্বর্গ। এখন দেখো জফলা আছে না, তাহলে জফলা থাকলে আমি কি রস্বীকার। এখন বলো জফল আছে কার সাথে? এই যে জফলার কাজ শেষ। এখন বলো জফল আছে কার সাথে? নয়ের সাথে, তাহলে রস্যকার বসাই দাও নয়ের সাথে, তাহলে এইটুকের কাজ শেষ। এরপর বাকি আছে কি দীর্ঘকার, এই যে বসায় দাও দীর্ঘকার, আর এখানে বাকি আছে একটা দন্তন্য, বসায় দাও দন্তন্য, শেষ। তার মানে নিজ গুণ। সিম্পল, ভেরি সিম্পল। কথা কি ক্লিয়ার? ভেরি সিম্পল। আচ্ছা, এবার সন্নিপাত। দেখো এটার মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে পাত, তাহলে উপসর্গ আমার এইটুক। এবার দেখো স উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়, কিন্তু দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে কি বসবে? ম বসবে। এখন ম তো সিঙ্গেল লেটারে তো উপসর্গ হয় না, ময়ের আগে অ দিলেও হয় না, তখন কি করতে হবে? এটাকে এটার সাথে অ্যাড করে দিতে হবে, তার মানে উপসর্গ হবে সম। এরপর বাকি আছে কি? অর্থাৎ এই যে দন্তন্যটা এটার কাজ হয়ে গেছে, আর এই শয়ের কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে কি? একটা নৈরস্যিকের বাকি আছে, এই নৈরস্যিকের এখানে বসে যাবে, তার মানে সংযোগ নি। দ্যাটস ইট, তার মানে সংযোগ নি। কথা কি বুঝতে পারছো? মাহমুদা বলছে ইত্যবসরে ইতি যোগ অব, এখানে অটা কিভাবে আসছে? ইতির রস্যই ধরে, কারণ ইত্ত অ ধরে। হ্যাঁ, ইতির ই ধরে। তোদেরকে সন্ধিতে একটা রুলস পড়াইছিলাম না, যে জফলযুক্ত শব্দের সাথে যা বসবে দ্বিতীয় শব্দের শুরুতে তাই বসে যাবে, মনে আছে? হ্যাঁ, জফলযুক্ত, যেমন মনে করে এই যে অত্যন্ত, এই অত্যন্ত শব্দের মধ্যে দ্বিতীয় শব্দের শুরুতে অ বসছে কেন? কারণ এই যে রস্যিকারের কারণে যে, মানে জফলযুক্ত শব্দের সাথে কি আছে? অত্ত ও আছে, এই কারণে এখানে দ্বিতীয় শব্দের শুরুতে অ বসবে। যদি বলি আমি প্রত্যেক, তাহলে জফলযুক্ত শব্দের সাথে কি আছে? একার আছে, তাহলে দ্বিতীয় শব্দের শুরুতে কি বসবে? এ বসবে, প্রতিযোগ এক, মনে আছে? তাহলে নদ্যম্বু, নদীযোগ অম্বু। তারপরে মনে করো অত্যুৎপাদন, তাহলে এই যে দেখো অত্যুৎপাদন কোথায়? অত্যুৎপাদন তো মনে করো কে জানি প্রশ্ন করছে, অত্যুৎপাদন। দেখো অত্যুৎপাদন কই বা এই যে দেখো প্রত্যুপকার, এটাই দেখো না। এই যে জফলাযুক্ত শব্দ আছে, জফলাযুক্ত শব্দের পরে দ্বিতীয় শব্দ শুরুতে কি আছে? রস্যকার আছে, রস্যকার দ্বিতীয় শব্দের এখানে বসে যাবে, বুঝছো? অর্থাৎ এখানে মূল শব্দ কি বলো? মূল শব্দ হচ্ছে কার?
তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ। এখন দেখো প্র উপসর্গ বসে দিলাম, এরপরে তয় জফলা আছে, জফলা থাকলে ত জফলা বসে দিলাম। এখন তয় জফলা সিঙ্গেল আছে, তার আগে যদি আমি অবসাই তাহলে উপসর্গ হয়, কিন্তু অবসাইতে পারবো না। কেন পারবো না? কারণ আগের উপসর্গ শেষে অউচ্চারিত হচ্ছে। তাহলে আমার কি করতে হবে? তবে সেটাকে এটার সাথে অ্যাড করে দিতে হবে প্রতি। আর এরপরে কি করতে হবে? এই যে ত এটার কাজ হয়েছে, জফলার কাজ হয়েছে, পয়রফলার কাজ হয়েছে, বাকি আছে কি এই যে রস্যকার। সো রস্যকারটা এখানে বসে দিতে হবে, এই যে রস্যকার এটা বাকি আছে এটা বসে দিতে হবে, আর এখানে প এটা বাকি আছে এটা বসে দিতে হবে, এই যে প বসে দিলাম। তাহলে প্রতিযোগ প্রত্যুপকার। এই যে দেখো তয় মানে তয় জফলার কারণে রস্যিকার বসছে, আর জফলাযুক্ত শব্দের শেষে রস্যকার ছিল, রস্যকার এখানে বসে গেছে। বুঝছো না বুঝো নাই? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, সন্নিপাতটাও আশা করি বুঝে গেছো, সন্নিপাতটাও আশা করি বুঝে গেছো। মানে সমব্যয়ের শব্দ তো সমের পরে অউচ্চারিত হলেও পরের উপসর্গ মিলানোর জন্য ভি এর সাথে অযোগ করা হয়েছিল। ভি ঠিক সেভাবে কি ইত্যবসরের শব্দে বয়ের সাথে অবশ্য হয়েছে কিনা? না, সেভাবে হয় নাই, এটা রুলস অনুসারেই হয়েছে। সমবিবাহের শব্দের মধ্যে তো আমরা জোর করে এটা ট্রিক মানে ট্রিক্স দিয়ে আমরা বসাইছি, কিন্তু এখানে তো ইত্যবসরে ইত্ত উচ্চারিতই হচ্ছে, তা আমি কেন বসাবো না? আর ইতি রস্যিকার আছে না, তো রস্যিকারের পর অন্য কোনো স্বর থাকলে দুইটা মিলে আসে না জফলা হবে, নইলে কেন হবে? বুঝো নাই? দেখো ভাইয়া, একজন প্রশ্ন করছে ভাইয়া উপসর্গ তো উনো, একজন প্রশ্ন করছে ভাইয়া উপসর্গ তো উনো। না, উপসর্গ উনো আছে, উন দীর্ঘকার এটাও আছে, এটা দিয়েও হয় এটা দিয়েও হয়। যেমন দেখো, আমি যদি বলি 39, তখন বানানটা রস্যিকার দিয়ে, তখন বানানটা রস্যকার দিয়ে। এটা গত ক্লাসেও বলছি এই সমস্যাটার সমাধান, যে উনো বানানটা রস্যকার দিয়ে। কিন্তু এই শব্দটাই যখন আমরা পরিমাণবাচক শব্দ না বলে ক্রমবাচক বলবো, অর্থাৎ সংখ্যাটা যখন হবে 39, 39, এই 39 শব্দেরই ক্রমবাচক রূপ 39, তখন বলতে হবে দীর্ঘকার দিয়ে। তার মানে উনো উপসর্গটা রস্যকার দীর্ঘকার দুইটা দিয়ে রাইট, উনো উপসর্গটা রস্যকার দীর্ঘকার দুইটা দিয়ে রাইট। কথা কি ক্লিয়ার? এখন কি করতে হবে? প্র্যাকটিস। এবার আসো পরেরটা যাই। দেখো সমভিব্যাহারে, এটা কিন্তু তুমি অলরেডি গত ক্লাসে পড়ছো, তারপর আবার বুঝাই। এখানে মূল শব্দ হচ্ছে হার, একার হচ্ছে বিভক্তি, সো এটার হিসাব বাদ। তাহলে মূল শব্দ হচ্ছে হার, তাহলে উপসর্গ হচ্ছে আমার এইটুক। এখন দেখো স উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। এরপরে ম উপসর্গ হয় কি হয় না? না হয় না। সিঙ্গেল লেটার থাকলে কি বসবে? আগে অ বসবে। অম উপসর্গ হয় কি হয় না? না হয় না। তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? এই মটাকে এর সাথে অ্যাড করতে হবে। এরপরে কি আছে? এরপর আছে ভয়রস্বীকার ভি, বসাই দিলাম ভয়রস্বীকার ভি। এখন এটা কোনো উপসর্গ হয় না। সিঙ্গেল লেটার থাকলে তার আগে কি বসবে? অ বসবে। কিন্তু যেহেতু আমার এখানে অউচ্চারিত হয় সম, আমি এখানে বসাতে পারবো? লজিক্যালি পারবো না। তাহলে লজিক্যালি না পারলে আমার কি করতে হবে? লজিক্যালি না পারলে আমার এই ভয়রস্বীকারটাকে এটার সাথে অ্যাড করে দিতে হবে। সো তখন ভয়রস্বীকার এটার সাথে অ্যাড হয়ে যাবে, কিন্তু তখন কি কোনো উপসর্গ হয়? তখনও হয় না। তাইলে আমার কি করতে হবে? তাইলে আমার এখানে অ বসায় উপসর্গ বানাইতে হবে, আর এইখানে ময়ের নিচে একটা হসন্ত দিয়ে দিতে হবে, যাতে আমার এটা মানে এই অটা যাতে লজিক্যাল হয়ে যায়। বুঝতে পারছেন তো? তখন এখন আর এখানে অউচ্চারিত হচ্ছে না, এখন সম বলতেছি না, এখন বলতেছি সম। সো আমি এখানে অ দিতে পারবো এখন। এরপরে কি আছে? বয় জফলা, মানে এই ভয় রস্বীকার পর্যন্ত কাজ শেষ। এবারে বয় জফলা আছে, জফলা থাকলে কি হবে? রস্বীকার। জফলা আছে কার সাথে? বয়ের সাথে। রস্বীকার হবে কার সাথে? বয়ের সাথে। বাকি আছে কি? একটা আকার। সো বসাই দিলাম এখানে একটা আকার, তার মানে সম অভি বি আ, চারটা উপসর্গ আছে। আশা করি ক্লিয়ার। বলো বুঝছো না বুঝো? স্যার সমবিহারের এক্সপ্লেনেশন, সমবিহারের এক্সপ্লেনেশন দেখলে কেন জানি ইনার পিস আসে, মনে হয় যে সব বুঝে গেছি। এটার কারণ হচ্ছে স্যার অনেক ডিটেলস পড়া। হ্যাঁ গুড, ওকে ফাইন। সাদাত বলছে স্যার ইনবক্সে অনেকগুলো প্রশ্ন আছে, উত্তর দিন সময় করে। আচ্ছা দিবনে। ওকে স্যার, আপনি তো তখন ইংলিশে দুর্বল ছিলেন, ইংলিশের ক্লাসের সময় কি করতেন? ভাই বিশ্বাস করো, অনেক ওয়ার্ড মিনিং মুখস্থ করছি তখন। স্যার সম অভি এর মতো প্রয়োজন হলে হসন্ত ব্যবহার করা যাবে সব সময়? হ্যাঁ যাবে। আচ্ছা এবার সব পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের মধ্যে আমরা মূল শব্দটা কি দেখবো? মূল শব্দটা দেখবো আমরা হচ্ছে এটা কিন্তু তোমরা অনেকে ভুল করো। দেখো পর্যবেক্ষণের মধ্যে মূল শব্দটা হচ্ছে, আমি দেখতেছি এখানে ক্ষণ, তাহলে আমার উপসর্গ হচ্ছে এইটুক। এখন ভালো করে বুঝো, এটা মূল শব্দ কিন্তু আসলে ক্ষণ না, কিন্তু আপাতত ক্ষণ মনে করো। তো তার মানে আমার উপসর্গ এইটুক। এখন প উপসর্গ হয় কি হয় না? না হয় না। তো জয় রেফ আছে, জয় রেফ থাকলে কি হবে? রয় রস্বীকার হবে, এবং রয় রস্বীকার হলে তখন উপসর্গ হয়। তাহলে পরি এটা একটা উপসর্গ হয়, এবং জয় রেফ থাকলে রয় রস্বীকার কেন হবে? কারণ জ থাকলে
জবলা থাকলে রস্বীকার, আর জটা আছে রেফের সাথে, রেফ মানে র, সো পরি, এটা উপসর্গ হয়। তার মানে এইটুকের কাজ শেষ। এখন বাকি আছে কি বে। এখন আমি বসাই দিলাম বে। এখন বলো বে কোন উপসর্গ হয়? হ্যাঁ হয়, বে কোন উপসর্গ? ওই যে নিম ফি বে দরকার বদনাগম বলবো, বে ফার্সি উপসর্গ। কিন্তু খন শব্দটা কি? খিও আছে, মূর্ধন্য আছে, তার মানে কি এটা একটা তৎসম শব্দ। তো যেহেতু এটা তৎসম শব্দ, তাহলে এর পূর্বে উপসর্গগুলো তৎসম বা বাংলা হতে হবে, মানে সম্ভব হলে। এখন বে তো ফার্সি, কিন্তু বে কে যদি আমরা ভাঙি, অর্থাৎ বে কে ভেঙে আমরা যদি বলি ব যোগ এ, তাহলে কিন্তু এটাকে একটা ট্রিক্স এর মাধ্যমে এটাকে উপসর্গ তৎসম বানানো যাবে। যেমন কি এই যে বে মানে ব যোগে বে ভেঙে ফেললাম, এখন বটাকে আমি আগে যদি অ বলি, তাহলে অব কিন্তু উপসর্গ হয়। অব কিন্তু উপসর্গ হয়। কেন হয়? কারণ দেখো, কারণ হচ্ছে ব উপসর্গ আছে, সিঙ্গেল লেটার, সিঙ্গেল লেটার থেকে তার আগে অ বসবে, সো অব, প্র পর অপশমনী অনু অব নির্দুর্বী অব, এটা তৎসম উপসর্গ হয়। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই এই এ কি বসবে? এই এ হচ্ছে এই ক্ষণের সাথে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এক্ষণ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মূল শব্দ। আর পরিয়ার অব এই দুটো হচ্ছে উপসর্গ। পরিয়ার অব এই দুটো হচ্ছে উপসর্গ। বলো বুঝছো না বুঝো নাই? আই বলো বুঝছো না বুঝো নাই? এই পর্যন্ত কি ক্লিয়ার হইছো? হ্যাঁ, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? একটু জানাও। পরিয়ার অব এই দুটো হচ্ছে উপসর্গ, এক্ষণটা হচ্ছে মেইন ওয়ার্ড, পরিয়ার অব এই দুটো হচ্ছে উপসর্গ। অপরিণাম দর্শী, এখানে অর পরি কেন হলো? এখানে মূল শব্দ কোনটা ভাই? দেরিতে আসছে, একটু বুঝাই দেন। এখানে মূল শব্দ হচ্ছে নাম, তবে নাম বানানটা দন্তন্য। আমি এটা নিয়ে ক্লাসে আলোচনা করেছি একটু আগে ভাইয়া। মূল শব্দ হচ্ছে নাম, দর্শী হচ্ছে প্রত্যয়, অর পরি এই দুটো হচ্ছে উপসর্গ। স্যার অবশ্য আমি প্রশ্নের উত্তরগুলো পেতাম, প্রয়োজন হলে সবার সামনে না বলে স্যার আমাকে আলাদা বলে দিতেন অনেক সময়। গুড। উপসর্গের বাইরে কি প্রশ্ন করতে পারি? একটু পরে, আগে উপসর্গটা শেষ করি। স্যার আবার একটু বলেন কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়? নির্মাণ, নিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে মান শব্দটা হচ্ছে, এই যে দেখেন একজন একটা চমৎকার প্রশ্ন করছে ভাইয়া কোনটা উপসর্গযুক্ত শব্দ নয়। একটা শব্দ আছে এরকম নির্মাণ, আর একটা শব্দ আছে নিলাম, একটা শব্দ আছে নিলাম। এখন এই ক্ষেত্রে কি হবে? এখন এই ক্ষেত্রে তুমি কিভাবে বুঝবা কোনটা উপসর্গযুক্ত শব্দ বা কোনটা উপসর্গযুক্ত শব্দ নয়? যখন দেখবা দুইটি নি আছে, তখন তুমি কি করবে জানো? তখন তুমি দুইটার থেকে নিবাদ দিয়ে দিবা, তখন তুমি দুইটার থেকে নিবাদ দিয়ে দিবা, দাও নিবাদ দাও, এটাও নিবাদ, এটাও নিবাদ। তাহলে এবার চিন্তা করো, এখন নিবাদ, এখন এখানে তো নির সাথে তো মনে করো রেফও যুক্ত আছে, তাহলে রেফও বাদ দাও, এখানে এখানে রেফও বাদ দাও, ওকে ফাইন। আর যখন রেফ বাদ দিবা, তখন মূল শব্দটা কিন্তু আর মূর্ধন্য থাকে না, তখন কারণ এখানে মূর্ধন্য হয়েছে কেন? রেফের কারণে মূর্ধন্য হয়েছে, সো তার মানে তখন এটা হয়ে যাবে দন্তন্য, তখন এটা হয়ে যাবে দন্তন্য। এখন তুমি বলো কোনটার অর্থ আছে? দেখো, মানের অর্থ আছে, লামের কিন্তু অর্থ নাই। লামের অর্থ আছে নাই, সেই কারণে নিলাম শব্দটা একটা মূল শব্দ, এটা হচ্ছে পর্তুগিজ শব্দ নিলাম। কিন্তু নির্মাণ শব্দটা হচ্ছে নি উপসর্গ, নির অ্যাকচুয়ালি নির উপসর্গ যুক্ত হওয়ার কারণে হয়েছে, সো তখন এটা মান বানানটা মূর্ধন্য হয়ে গেছে যখন রেফ বসছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? সো তার মানে কারেক্ট আনসার হচ্ছে এইটা। বুঝতে পারছো? ওকে ফাইন ভাই, ক্লিয়ার। ঠিক আছে, আসো আমরা তাহলে নেক্সট পয়েন্টে যাই। আমরা এখানে দেখলাম হচ্ছে পর্যবেক্ষণ, এরপর হচ্ছে অসাংবিধানিক। গত ক্লাসে এটা বুঝাইছিলাম, আবার বুঝাই দিচ্ছি। দেখো, অসাংবিধানিক, এটার মধ্যে আমার আগে চিন্তা করো যে এখানে মূল শব্দটা কি। মূল শব্দ হচ্ছে, বুঝতেই পারতেছো, ধান। তাহলে ভাই এর পরে যুক্ত হয়েছে কি অতিরিক্ত অংশ, সেটার সাথে যুক্ত হয়েছে হচ্ছে ইক। এখন ইক প্রত্যয় যুক্ত হলে আমরা জানি আদিশ্বর বৃদ্ধি পায়। যেই জিনিসটা ঘটছে এই যে সাংবিধান, এটা মানে সাংবিধানিক এখানে, অর্থাৎ মূল শব্দটা ছিল এখানে সংবিধান, কথাটা বুঝো। মূল শব্দটা ছিল এখানে সংবিধান, এর সাথে যুক্ত হয়েছে ইক। ইক প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেছে সাংবিধানিক। সাংবিধানিক, কথা কি বুঝতে পারছো? আর এর আগে অ উপসর্গ যুক্ত করে বলা হয়েছে অসাংবিধানিক। তাহলে আমার যখন উপসর্গ বের করতে হবে, তখন কি আমি মানে সাংবিধানিক থেকে বের করব, নাকি ইক প্রত্যয় বাদ দিয়ে বের করব? ইক প্রত্যয় বাদ দিয়ে বের করব। এখন ইক প্রত্যয় যখন বাদ দিব, তখন তো আমার সাংবিধান না, ওয়ার্ডটা তখন তো সংবিধান, অর্থাৎ এখান থেকে আমি উপসর্গ বের করব। কথা কি ক্লিয়ার? আর এর আগে অ ধরে নিব, অ একটা উপসর্গ আছে, আর এখান থেকে আমার মূল শব্দ কি, উপসর্গ কি, এটা বের করতে হবে। তাহলে এবার বলো, আমার এখানে মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে ধান, তাহলে আমার উপসর্গ হচ্ছে কি, এই যে অ, আর এই যে এটা হচ্ছে সম হবে, অনুস্বরের জায়গায় থাকলে কি হয়, ম হয়। তার মানে অ, আর এই যে সং এর জন্য হবে সম, আর বি একটা, তার মানে কারেক্ট আনসার হচ্ছে অ সম বি, তিনটা। আর ধানটা হচ্ছে আমার মেইন ওয়ার্ড, আর একটা হচ্ছে প্রত্যয়, তাহলে উপসর্গ তিনটা, অ সম বি। বলো বুঝছো না বুঝো নাই? অ সম এবং বি, এই তিনটা হচ্ছে উপসর্গ। বলো বুঝছো না বুঝো নাই? সবাই কি ক্লিয়ার? বুঝতে পারতেছো? খুব
খুব ভালো লাগতেছে, গুড। জি ভাই, বুঝছি 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 বুঝছি। জি ভাই, ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। এই তো তোমরা উত্তর করতে পারলেই তো ভালো লাগে আমাদের। ভেরি গুড। মনে হয় যে যাক, আলহামদুলিল্লাহ শিখাইতে পারছি। আচ্ছা, এবার আসো। এরপরে দেখো, এরপরে কোথায় ছিলাম? দূরতিক্রম্য। আমার এখানে মূল শব্দ কি? আমার এখানে মূল শব্দ হচ্ছে এই যে ক্রম। এটা হচ্ছে আমার মূল শব্দ। জফলা অতিরিক্ত শব্দ যুক্ত হয়েছে, প্রত্যয় বাদ। তাহলে আমার মূল শব্দের এইটুক, এই পাশে কি আছে দেখবো না, আমি শুধু এইটুক দেখবো। এবার দেখো, বলো দূর উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। তারপরে কি আছে? তরি শিক্ষার্থী, সিঙ্গেল লেটার। তাহলে সিঙ্গেল লেটার থাকলে তার আগে কি বসবে? তার আগে অ বসবে। তার মানে দূরযোগতি, দূরতিক্রম্য। দ্যাটস ইট। কথা কি বুঝতে পারছো? সিম্পল হিসাব। একজন বলছে ভাই প্রতিসংহার, এটা কি হবে হবে? এই যে দেখো, প্রতিসংহার, এখানে মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে হার, এইটুক। তাহলে এবার দেখো, উপসর্গ হয় কি হয় না? হয়। তৈরি শিক্ষার্থী সিঙ্গেল লেটার আছে, তার আগে অবসানো যাবে না, কারণ এখানে অ উচ্চারিত হচ্ছে এই কারণে তৈরি শিক্ষার্থীকে কি করতে হবে? এর সাথে অ্যাড করে দিতে হবে। সো প্রতি, এটা একটা উপসর্গ। ঠিক আছে, প্রতি একটা উপসর্গ। বাকি আছে স বসে দিলাম অনুস্বরের জায়গায় ম, তার মানে প্রতি আর সম দুটো উপসর্গ, শেষ। স্যার পর্যবেক্ষণটা আবার বলেন। ও রে খোদা রে, পর্যবেক্ষণ। প্রথমত আমার মূল শব্দ হচ্ছে ক্ষণ। প্রথম দফায় আমার মূল শব্দ হচ্ছে ক্ষণ, এইটুকু হচ্ছে উপসর্গ। এখন উপসর্গ বসাই দিলাম। জয় রেফ আছে, জ থাকলে হবে হচ্ছে রস্বীকার। জফলা থেকে রস্বীকার হয়। এখন জফলা আছে কার সাথে, মানে জ আছে কার সাথে? রেফের সাথে। রেফ মানে হচ্ছে র, তার মানে পর্য, এটা হয়ে গেল পরি। বাকি আছে বয়কার বে। এখন বয়কার বে উপসর্গ হয়, সেটা হয় হচ্ছে ফার্সি। এখন আমার ক্ষণ শব্দটা হচ্ছে তৎসম। তাহলে এটা যেহেতু মূল শব্দটা তৎসম, আমার উপসর্গটা তৎসম বা বাংলা বানাতে পারলে ভালো। আমি কি করব, এটাকে যেহেতু ফার্সি উপসর্গ আছে বে, আমি এটাকে ভেঙে ফেলবো, ভেঙে বাংলা বানাবো, তবে তৎসম বানানোর চেষ্টা করব। তাহলে ব যোগ এ, এটা হচ্ছে বে। এখন বত উপসর্গ হয় না, তাহলে এটার আগে যদি আমি অব বলি, তাহলে এটা কি হবে? পরিযোগ অব। এখন অব কি? অব হচ্ছে তৎসম উপসর্গ, পরা অপসমনি অনু অব নির্দ্রবী, এবং এই অবসানে যাবে, কারণ আগের উপসর্গ শেষে উচ্চারিত হয় নাই। আর বাকি আছে কি? এই যে এটা হচ্ছে মূল শব্দের সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ আমার মূল শব্দ হচ্ছে এখানে ক্ষণ। আমার মূল শব্দ হচ্ছে এখানে কি? ক্ষণ, এটা হচ্ছে মূল শব্দ। আর পরিয়ার অব, এদের হচ্ছে উপসর্গ। আশা করি বুঝছো। নিঃসংকোচ, এটা যদি একটু বুঝিয়ে দিতেন। আসতেছি তো, নিঃসংকোচ আছে না আমাদের? এই যে নিঃসংকোচ আছে তো, সামনে আসতেছি আমরা। আমরা সুসংবাদ, এটাকে একটু বুঝি, আসো। ও মানে একজন প্রশ্ন করছে স্যার দূর, এটার সাথে তো অ আছে। ওকে ফাইন। মানে আলামিন বলছে, তোমার যদি বেশি কনফিউশন মনে হয় যে দূরের সাথে অ আছে, তুমি এই অ বাদ দিয়ে দাও, শেষ। মানে মনে করো তোমার কিছু মনে হতেছে এই অ আছে, তুমি এটা বাদ দিয়ে দাও, অর্থাৎ তুমি এখানে শুধু দু বসাও, তাও হবে। কেন? যদি আমি বলি যে অ অঘ অজ অনা আ আর আন আব ইতি উনা কদ কু নি পাতি বিভর রাম শশ সুহা পর অপসমনি অনু অব নির দূর বি ওনা দূর ইতি উপসর্গ আছে, তাহলে আমি ইয়া কেন দিব? আর দূরের পরে তো আমরা অ মানে বলছি না এখানে। এখানে কি আমি অ বলছি? আমি কি বলছি দূর? দূরত বলছি না। হ্যাঁ, আমার এই অতির কারণে এই দূরতিক্রম্যটা আসছে, কিন্তু আমি তো এখানে নর্মালি যখন বলছি দূর, মানে দূর, তখন তো আমি দূর বলছি না। আমার তো এখানে উপসর্গটা শুধু দূর, এইটুকু হবে রে ভাই। ওকে ফাইন স্যার, ব্যতিব্যস্তর মূল শব্দটা বলেন। যদিও কালকে ব্যতিব্যস্তটা বুঝাইছিলাম, তারপরে প্রশ্ন করছেন, বুঝাই দিচ্ছি। আমি লিস্টে লেখা রাখলাম, পরে পরে বুঝাবো। লিস্টে লেখা রাখলাম, পরে বুঝাবো। আসেন আমরা এখানে আসি। সুসংবাদ। সুসংবাদের মধ্যে মূল শব্দটা কি? আমাদের মূল শব্দটা বাদ, তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ। এখন দেখো, উপসর্গ হয়, হ্যাঁ হয়। বাকি আছে কি? এই যে স বসে দিলাম, অনুস্বার পরিবর্তে কি বসবে? ম বসবে। তার মানে সুযোগ সম, দুইটা উপসর্গ আছে। এবার আসো সুস্বাগত, এখানে মূল ওয়ার্ড কি? মূল ওয়ার্ড হচ্ছে গত, তাহলে উপসর্গ এইটুক। এবার দেখো, উপসর্গ হয় কি হয় না? হয়। এরপরে বফলা আছে, বফলা থাকলে কি হবে? রস্যকার। বফলা আছে কার সাথে? শয়ের সাথে, তাহলে রস্যকার কার সাথে? শয়ের সাথে। বাকি আছে কি? আকার, সো বসে দিতে হবে এই আকারটা। তার মানে সু সু আ, তিনটা আছে। এবার দেখো, ইত্যবসরে মূল শব্দটা হচ্ছে স্বর। মূল শব্দটা হচ্ছে স্বর। ওই ইত্যবসরে আগেও মনে হয় বুঝাইছি। হ্যাঁ, ইতি যোগ অব, এটা বুঝাইছি, আগেও বুঝাইছি। এবার দেখো সম্রাট। সম্রাটের মধ্যে তোমার কাছে মনে হইতে পারে ভাই মূল শব্দটা তো সম, মানে উপসর্গ তো সম, এটা হয়। কিন্তু উপসর্গ তুমি যদি সম ধরো, তাহলে তোমার মেইন শব্দ কি থাকে? মেইন শব্দ থাকে রাট। এখন রাটের কি কোনো অর্থ আছে? রাটের কোনো অর্থ নাই। এই কারণে তোমার এখানে এটাকে মূল শব্দ ধরা যাবে না, মানে রাটকে মূল শব্দ ধরে এই সমকে উপসর্গ ধরা যাবে না। তার মানে সম্রাট এটা তোমার উপসর্গ সাধিত শব্দ না। সম্রাট কি? উপসর্গ না, উপসর্গ না, সম্রাট উপসর্গ না। আচ্ছা, এবার আসো।
আচ্ছা, একজন বলছে ভাইয়া উদ্বাস্তু শব্দটা একটু বুঝাই দিবেন। হ্যাঁ, ওকে ফাইন, আমরা লিস্টে লিখে রাখলাম উদ্বাস্তু, লিস্টে লিখে রাখলাম উদ্বাস্তু। আসো বুঝাই দিব, কোনো সমস্যা নাই। আমরা এবার আগেরটায় আসি। দেখো অপরিণামদর্শী, এটা অলরেডি আমরা আলোচনা করছি। অ আর পরি দৃঢ় উপসর্গ, নিঃসংকোচ। এখন দেখো এই যে দেখো এখানে মূল শব্দটা কি? মূল শব্দ হচ্ছে কোচ। তাহলে নি আর মানে এইটুকু হচ্ছে উপসর্গ। এখন দেখো নৈরস্যিকের নি উপসর্গ হয় কি হয় না? হয়। একটু আগে অত্যাশ্চর্য পড়ানোর সময় আমি বারবার বলছি যেখানেই বিসর্গ থাকবে, বিসর্গ বা বিসর্গ সন্ধির কোনো সাইন, ওটা মানে জাস্ট নিশ্চিহ্ন, জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। তাহলে বিসর্গ আছে, বিসর্গটা ভ্যানিশ করে দেন, শেষ। তার মানে নি এখান থেকে জাস্ট ভ্যানিশ। আর এখানে দন্তস্ব আছে, দন্তস্বর জায়গায় দন্তস্ব বসে দেন, অনুস্বরের জায়গায় ম। তার মানে নি যোগ সম, দুইটা উপসর্গ, শেষ। নিঃসংকোচ, তার মানে নি যোগ সম, নিঃসংকোচ। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাই অনতি বৃহৎ, এটা একটু বুঝাই দেন। আচ্ছা, অনতি বৃহৎ এটা আমরা লিস্টে রাখলাম। অনতি, অনতি বৃহৎ, অনতি বৃহৎ, বৃহৎ। ওকে ফাইন। আচ্ছা, এটা আমরা লিস্টে রাখলাম। এরপর দেখেন অপব্যবহার। এবার দেখেন অপব্যবহার। ওকে ফাইন, অপব্যবহার। এখানে আমরা কি করব? আমরা বুঝতেছি এখানে আমার মূল শব্দ হচ্ছে হার, তাহলে এইটুকু উপসর্গ। এখন দেখেন স্বরের উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়, এই যে স্বরের কাজ শেষ। এবার প বসন, প উপসর্গ হয় কি হয় না? হয় না। সিঙ্গেল লেটার, সিঙ্গেল লেটার থাকলে এর আগে অ বসবে, কিন্তু অবসনে যাবে না। অপবসর্গ হয় কিন্তু অবসনে যাবে না। কেন যাবে না? কারণ আগের উপসর্গ শেষে অ আছে। তো এখানে কি করতে হবে? এই অটাকে মনে করেন, এই পটাকে মনে করেন যে এই অ এর সাথে অ্যাড করে দিতে হবে। তার মানে অপ, এটা একটা উপসর্গ, ঠিক আছে? ওকে গেল, তাহলে প এর কাজও শেষ। এবার বাকি আছে কি? বয় জফলা। জফলা থাকলে কি হয়? রস্বীকার। এই যে রস্বীকারের কাজ হয়ে গেল। এখন জফলা আছে কার সাথে? বয়ের সাথে। তাহলে রস্বীকারের কার সাথে? বয়ের সাথে, বসাই দিলাম। বাকি আছে কি? একটা ব বাকি আছে, তো ব বসাই দিলাম। ব কোন উপসর্গ হয় না? সিঙ্গেল লেটার। তার আগে কি বসবে? অ বসবে। তার মানে অপ বি অব, আর তারপরে হার হচ্ছে মেইন ওয়ার্ড। এটা হচ্ছে অপব্যবহার শব্দের মূল উপসর্গ। এটা বলো বুঝছো কি বুঝো না? এটা একটু কঠিন, বাট বুঝছো না কি বুঝো না বলো? সিঙ্গেল মানে একদম সহজ কিন্তু। হ্যাঁ গুড, আনিকা অরিন আগেই আমি লেখার আগেই বলছে অপব্যবহার। গুড, ভেরি গুড। অত্যাশ্চর্য বুঝিয়ে দিন স্যার। এই অত্যাশ্চর্য বুঝাইছি তো। তোরা যখন বুঝাই একটা শব্দ তখন কি করস? কই থাকোস? একটা শব্দ কতবার বুঝাবো? প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা করে প্রতিটা শব্দ বুঝাই দেওয়া সম্ভব? এই যে দেখ অত্যাশ্চর্য কত সুন্দর করে বুঝাইছি। এখন কি প্রত্যেকের জন্য আলাদা? এখন মনে কর তুই বলছস, আবার একটু পরে মনে কর আরেকজন এসে বললো ভাই ভাই অত্যাশ্চর্য বুঝাই দেন। প্রত্যেককে কি আলাদা আলাদা করে বুঝাই দেওয়া সম্ভব? তাহলে তো তোরাই বিরক্ত হবে একটু পরে। আচ্ছা এবার দেখো, তাহলে এবার দেখো পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণ একটু আগে বুঝাইছি, পর্যবেক্ষণ বুঝাইছি না? এই যে মানে এক্ষণ মেইন ওয়ার্ড, সেটাও বোঝানো হয়ে গেছে, আগেই বোঝানো হয়েছে। প্রত্যাভিজ্ঞা। আচ্ছা, এই যে প্রত্যাভিজ্ঞা বানানটা আমি ভুল লিখছি, সরি, প্রত্যভিজ্ঞা না, ঠিক আছে। এখন দেখো এখানে আমার মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে জ্ঞ। এখন তো এটা তোমার পেস লাগতে পারে স্যার, মূল শব্দ জ্ঞ, এটা কেমনে হইলো? জ্ঞের কি কোনো অর্থ আছে? হ্যাঁ আছে। জ্ঞ মানে হচ্ছে জ্ঞান, কিন্তু তোমরা অনেকে জানো না এটা। ওকে, জ্ঞ মানে হচ্ছে জ্ঞান। এই জন্য বলা হয় যে মানে মূল শব্দ হচ্ছে অ্যাকচুয়ালি গ, এইটা শুধু এইটুক, এটার মানে হচ্ছে জ্ঞান, ঠিক আছে? আর এটা দ্বারা বোঝায় যার অনেক জ্ঞ, মানে গ আছে, মানে জ্ঞান আছে। সেই কারণে দেখো এই যে আমরা কি বলি, এই যে মনে করো এইটা, এর আগে যখন বি উপসর্গ যোগ করি তখন আমরা বলি না বিজ্ঞ, মানে অনেক জ্ঞান আছে যার, বিশেষ জ্ঞান আছে যার, তাকে বলি কি বিজ্ঞ। সেই জ্ঞানের একটা অর্থ আছে, এই গ এটার একটা অর্থ আছে, বুঝতে পারছো? এটা তোমরা অনেকে জানো না, এটা হচ্ছে কথা। ওকে, না জানা কোনো সমস্যা না, ভুলের কিছু মানে অপরাধের কিছু না, এখন জানো। তাহলে জ্ঞ এটার একটা অর্থ আছে, তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ। এখন দেখো প্র উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। এবার তয় জফলা আছে, জফলা থাকলে কি হবে? রস্বীকার হবে। এখন জফলা আছে কার সাথে? তয়ের সাথে। রস্বীকার কার সাথে? তয়ের সাথে। এখন তয় রস্বীকার উপসর্গ হয় না, সো এটাকে কি করতে হবে? আগের উপসর্গের সাথে যোগ করে দিতে হবে, তাহলে এটা হবে হচ্ছে প্রতি। আচ্ছা এরপরে কি আছে? তাহলে এইটুকের কাজ শেষ। বাকি আছে ভৈরস্বীকার ভি, সো বসাই দিলাম ভৈরস্বীকার ভি, কিন্তু ভৈরস্বীকার ভি কোনো উপসর্গ হয় না, এই জন্য এখানে অ বসবে অভি, এবং এই অ বসবে কারণ আগের উপসর্গ শেষে অ উচ্চারিত হয় নাই। বলো বুঝছো না বুঝো নাই? এবার আসো, এরপর দেখো অপ্রতিদ্বন্দ্বী। তোমাদের জন্য তো তাও কত সহজ একটা ওয়েবসাইট আছে, একটা ওটার কি বলে, একটা অ্যাপ আছে, বানান আন্দোলন, চেক করলেই পাওয়া। আমাদের সময় কি এগুলো ছিল? আমাদের সময় ডিকশনারি খুঁজে খুঁজে মনে করো একটা শব্দ কোনটা অর্থ কি, এই মনে করো অর্থ কি, পুরা খুঁজে খুঁজে বের করতে একটা শব্দ বের করতে করতে দেখা গেছে 5 মিনিট লাগছে। তো তোমরা তো এখন মনে করো ক্লিক করলেই পাও। আর আমাদের সময় এগুলা খুঁজে খুঁজে বের করতে দেখা যাচ্ছে যে বিরক্ত হয়ে পরে এক সময়, মানে ধুত ভালো লাগে না, রেখে দিতাম, ঠিক আছে? একটা সময় বিরক্ত হয়ে যেতাম, কত অর্থ জানা যায় এভাবে। ওকে ফাইন, এরপর সুস্বাগত, এটা অলরেডি বুঝাইছি, এটা অলরেডি বুঝাইছি, সুস্বাগত বুঝানো হয়েছে। এবার দেখো অপ্রতিদ্বন্দ্বী। দেখো এটার মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে দ্বন্দ্ব, দীর্ঘ ইকারটা প্রত্যয়, সো এটা
দীর্ঘিকার হিসাব বাদ, তাহলে প্রতিদ্বন্দ্বী এটার হিসাবে বাদ। তাহলে এবার সহজেই বুঝতে পারতেছো অ আর প্রতি দুইটা হচ্ছে উপসর্গ, সিম্পল বিষয়। আচ্ছা এবার দেখো সন্ন্যাস, সন্ন্যাস বলুক বা সন্ন্যাসী বলুক, ধরে নিলাম সন্ন্যাসী আছে। এখন সন্ন্যাসী যদি হয় তাহলে সন্ন্যাসী হলো দীর্ঘিকারটা প্রত্যয়, অর্থাৎ সন্ন্যাসী হলো তোমার মূল কাজ প্রথমে হচ্ছে এটা থেকে দীর্ঘিকার বাদ দিয়ে মূল শব্দ বের করা, সেটা হচ্ছে সন্ন্যাস। এখন সন্ন্যাস শব্দটাকে তুমি কেমনে ভাঙবো, এটা হচ্ছে কথা। তো সন্ন্যাস শব্দটাকে কেমনে ভাঙবা, এই যে দেখো মনে করো মূল শব্দটা প্রথমে হচ্ছে আস, যেমন তুমি এখানে আসো বা আস, তাহলে বাকি হচ্ছে উপসর্গ এইটুক। এবার দেখো স্ব উপসর্গ হয় কি হয় না, হ্যাঁ হয়। এবার দেখো দন্তনযুক্ত ব্যঞ্জন আছে, দন্তনযুক্ত ব্যঞ্জনের প্রথম দন্তনের পরিবর্তে বসবে ম, ঠিক আছে, তার মানে সম। এরপর দেখো এই যে এটার কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে, আরেকটা দন্তন্য আর জফলা বাকি আছে না, সেই জফলার জন্য রস্বীকার, দন্তন্যর জন্য দন্তন্য, তার মানে সংযোগ নি, এটা হচ্ছে উপসর্গ। বলো বুঝছো না বুঝো নাই? ভেরি গুড, ভেরি গুড স্যার। দূরতিক্রম এটা বলছি আগে। এবার দেখো সুস্বাগতটা বলছি, সমবর্তন, এখানে মূল শব্দ কি বলো তো? মূল শব্দ হচ্ছে বর্তন, তাহলে উপসর্গ কি? সম আর আ দুইটা, সম আর আ, মূল শব্দ হচ্ছে বর্তন। বর্তন তো বুঝো, ওই যে বর্তনী, মানে একটা জিনিসকে ঘেরাও করা, এরকম কিছু, বর্তন। মোবাইলে ক্লিক করতে এখন মনে চায় যেই শব্দ জানতে সেটা যেন সামনে চলে আসে। ওকে ফাইন, তাহলে সমযোগ আ দুইটা। এবার প্রতিবিম্ব, দেখো এটার মধ্যে কিন্তু এই তো প্রতিবিম্ব, এই ক্ষেত্রে তোমার একটা প্যাচ লাগবে। প্রতিবিম্ব এই ক্ষেত্রে তোমার একটা প্যাচ লাগবে। এবার দেখো প্রতিবিম্বর মধ্যে তোমার একটা প্যাচ লাগবে। এখন কেন প্যাচ লাগবে, কেন প্যাচ লাগবে? দেখো প্রথম কথা হচ্ছে তুমি চিন্তা করবো যে ভাইয়া শুধু ময় বয়ের কোনো অর্থ আছে কিনা, উত্তর হচ্ছে না, ময় বয়ের অর্থ নাই, বিম্ব এটার অর্থ আছে। তুমি যদি শুধু ময় বকে অর্থ ধরো, মানে মূল শব্দ ধরো, তাইলে উপসর্গ তুমি কিছু কিছু বইতে এটা প্রতিযোগ বি এটা পেতে পারো, বাট এটা 100% ভুল। কারণ হচ্ছে ময় বয়ের কোনো অর্থ নাই, বিম্ব এটা পুরোটাই মূল শব্দ, তার মানে উপসর্গ একটা, সেটা হচ্ছে প্রতি। বি এটা হবে না, কথা কি বুঝতে পারছো? উপসর্গ একটা, সেটা হচ্ছে প্রতি। অভ্যুত্থান, অভ্যুত্থানের মধ্যে মূল শব্দ হচ্ছে এইটুক, এই যে এইটুক, থান, তাহলে উপসর্গ হচ্ছে এইটুক। এবার দেখো স্বরে জায়গায় স্বরে বসে দিলাম। এবার ভালো করে খেয়াল করো, এই যে ভয় জফলা আছে, তাহলে ভয় জফলার জন্য হচ্ছে ভয় রস্বীকার। আর বাকি আছে কি, এই যে দেখো ভ আর এই যে জফলা, দুটার কাজ শেষ, তাই একটা রস্যকার বাকি আছে না, এই যে রস্যকার বসাই দাও, রস্যকার। আর এই যে একটা খণ্ডত্ব বাকি আছে, এই যে উত্থানের মধ্যে কি একটা খণ্ডত্ব বাকি আছে, থান তো এখানে বসছে কিন্তু খণ্ডত্ব তো বসে নাই, তো খণ্ডত্বটা এখানে বসবে, তার মানে অভিযোগ উত, অভিযোগ উত। কনসেপ্টটা কি ক্লিয়ার? তো অবচামাতে আছে মানে অবচামা কি? বিম্ব তো অবচামাতে আছে, এটা কি? এটা আমি বুঝি নেই, এটা কি বলছেন এটা বুঝি নেই। অবচামাতে আছে মানে কি? তানিয়া সুলতান একটা কমেন্ট করছে, বিম্ব তো অবচামাতে আছে, এটার মানে কি? আমি জানি না কি বুঝাইছেন। অনতিবৃহৎ এটা বুঝাই দেন, ওয়েট করেন, সামনে আছে। আর রাফিউল প্রশ্ন করছে স্যার অতি উপসর্গ অতিশয় দোতনা সৃষ্টি করে নিচের কোনটি? ওয়েট করেন, সামনে আছে, মানে এগুলার প্রশ্ন আমরা সামনে যাব। ওকে ফাইন। আচ্ছা এরপর দেখেন প্রত্যাবর্তন। প্রত্যাবর্তনের মধ্যে মূল শব্দ হচ্ছে আমার এখানে কি, মূল শব্দ হচ্ছে বর্তন, তাহলে উপসর্গ হচ্ছে এইটুক। প্রত্যাবর্তন কি মাত্র দেখাইছি নাকি একটু আগে? সমবর্তন দেখাইছি। আচ্ছা প্রত্যাবর্তন, তাহলে উপসর্গ হচ্ছে বর্তন, মেইন ওয়ার্ড, উপসর্গ হচ্ছে এইটুক। এই যে এবার দেখেন প্র উপসর্গ হয়, তয় জফলার কারণে হবে তয় রস্বীকার, বাকি আছে আকার, আকার বসাই দিবেন, তার মানে প্রতিযোগ দুইটা উপসর্গ। সমানাধিকরণ, এটা গতকালকে বুঝেছি, মানে ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট ওয়ার্ড ফর উপসর্গ। এখানে মূল শব্দ হচ্ছে করণ, মূল শব্দ করণ। তাহলে প্রথমে হচ্ছে আমরা এখানে নিব, ভালো করে খেয়াল করেন, এটার পেজটা ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। কি বলছেন থান অর্থ কি? আরে থান কাপড় মানে বুঝেন না, থান মানে হচ্ছে কাপড়ের লট, মানে অনেক কাপড় একসাথে। ওকে ফাইন। আতিশয্য কি উপসর্গ সাধিত শব্দ? আতিশয্য হ্যাঁ উপসর্গ সাধিত শব্দ বলা যায়। অতি এমন তো হতে পারে, সহ্যের অর্থ আছে কিনা জানি না, না 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 না, ব্যাপারটা হচ্ছে অতিশয়, মূল শব্দটা হচ্ছে অতিশয়, তার সাথে যুক্ত হয়েছে জফলা, এবং অতিশয়ের সাথে জফলা যুক্ত হওয়ার কারণে শব্দটা হয়ে গেছে আতিশয্য। কথা বুঝতে পারছো? কারণ ওই যে জফলা যুক্ত হলে আতিশয় বৃদ্ধি পায় ওই নিয়মে। আচ্ছা আচ্ছা এবার দেখো, আচ্ছা দেখো এবার দেখো যেটা বলি, এই
আরে এটা কি হলো? ওকে, এবার দেখো যেটা বলি সমানাধিকরণের ব্যাপারটা দেখি। তাহলে প্রথমত হচ্ছে যেটা বলতেছি করণ হচ্ছে আমার মেইন ওয়ার্ড, তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ। এখন দেখো স উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। এরপর ময়কার মা আছে, ময়কার মা কোনো উপসর্গ হয় না। ময়কার মার আগে যদি অ বসাই তাহলে অমা হয়, অমাও কোনো উপসর্গ হয় না। তাইলে আমি ময়কার মাটাকে কি করব? এটার সাথে অ্যাড করে দিব, বসাই দিলাম সমা, তাও কোনো উপসর্গ হয় না। যখন তাও কোনো উপসর্গ হয় না তখন আমি ময়কার মাটাকে ভেঙে ফেলবো। ভেঙে কি করব? ম যোগ আকার, ম যোগ আকার। ওকে ফাইন। এখন ম কোন উপসর্গ হয়? তাও হয় না। সো মটাকে কি করতে হবে? আগেটার সাথে অ্যাড করে দিতে হবে, অর্থাৎ সম যোগ আ। এইবার আমার এই সমা এই পর্যন্ত আমার কাজ হয়েছে সম যোগ আ। ওকে ফাইন। এরপর হচ্ছে সম যোগ আ, বুঝছেন? এরপর হচ্ছে নয়কার না। এখন নয়কার না কোন উপসর্গ হয়? হ্যাঁ হয়। নয়কার না কোন উপসর্গ? নিমফি বেদর কারবদ না কম্বর্ব মানে ফার্সি। এখন আমার মূল শব্দটা যেহেতু করণ তৎসম, তাহলে চেষ্টা করতে হবে উপসর্গগুলো তৎসম বাংলা বের করার। তাহলে না এর আগে যদি আমি অ বসাই তাহলে এটা হয়ে যাবে অনা, এবং অনা বাংলা উপসর্গ, অ অঘা অজ অনা, এবং এই অ বসানো যাবে। কেন বসানো যাবে? কারণ আগের উপসর্গ শেষে অ উচ্চারিত হয় নাই, আ হইছে, এই জন্য বসানো যাবে। এরপরে আছে ধরিষিকের ধি। ধরিষিকের ধি কোন উপসর্গ হয়? হয় না। সো সিঙ্গেল লেটার থাকলে তার আগে কি বসবে? অ বসবে। এই অ বসানো যাবে কি যাবে না? যাবে। কেন যাবে? কারণ আগের উপসর্গের শেষে আ উচ্চারিত হয়েছে, অ উচ্চারিত হয় নাই। সো তার মানে আপাত দৃষ্টিতে প্রথমত আমরা দেখতেছি এখানে 3-4টা আছে, সম, আ, অনা, অধি। কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে আবার মূল ফাইনাল খেলাটা হচ্ছে এই আ বসবে না। কেন বসবে না? কারণ সম এটা লাস্টে একটা অ আছে, আবার অনা এটার ফার্স্টে একটা অ আছে, তাহলে অ আর অ মিলে এমনিতেই হয়ে যাবে আ। সেটা হচ্ছে কি? এটা হচ্ছে সমানাধিকরণ। বলো বুঝছো না বুঝো নাই? সন্ধি সাধিত উদ্যোগ শ্বাস উচ্ছ্বাস, উদ্যোগ শৃঙ্খল উশৃঙ্খল, কারণ পরিবর্তন হয়েছে। মনে রাখবা উপসর্গের কারণে মানে ম্যাসিভ পরিবর্তন হয় না, মানে বর্ণ পরিবর্তন হয়ে গেছে এরকম হয় না উপসর্গের কারণে, বুঝতে পারছো? সন্ধির কারণে হয়। অনা অধি এ পর্যন্ত কি ক্লিয়ার? সম অনা অধি এটার ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, রণ কেন মূল শব্দ হলো না? রণ মূল শব্দ হতে পারতো, কিন্তু সেক্ষেত্রে ক কে আমরা উপসর্গ বানাইতে পারতাম না। এমন কোন উপসর্গ নাই যার লাস্টে ক আছে, এই কারণে কটাকে আমার মেইন ওয়ার্ডের মধ্যে বসে দিতে হবে। আদি বিশ্বাস বলছে কিবোর্ডের কোথায় খণ্ডত্ব আছে? কিবোর্ডের কোথায় খণ্ডত্ব আছে? মোবাইলের কিবোর্ডে আমি খণ্ডত্ব মানে অভ্রতে পাই নাই, মানে রেডিমিক কিবোর্ড যেটা এটাতে পাই নাই। প্রভাত যেটা ওটাতে আছে। প্রভাত বলতে হচ্ছে যেটা মানে কম্পিউটারে লিখতে গেলে যেটা সুলাইমান লিপি সেটাতে আছে। স্যার পরস্পর কি পরযোগ পর না পরযোগ পর কোনটা হবে? দেখো পরস্পরের সন্ধি বিচ্ছেদ, পরস্পরের সন্ধি বিচ্ছেদ এটা কিন্তু কিছু কিছু বইতে তুমি পাবা পর যোগ পর। এটাকে লেখা আছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কিছু কিছু বইতে লেখা আছে পর বিসর্গ যোগ পর, এটাকে তুমি পাবা বিসর্গ সন্ধি। তোমরা আসলে কেমনে যে পড়ো আমি বুঝি না। এইসব প্রশ্ন আমাকে কেমনে করো? তোমাদের মানে এগুলা কি লজ্জা হয় না আমাকে এইসব প্রশ্ন করতে? কারণ এগুলা বইয়ের মধ্যে সব সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, যদি এমন হতো যে লেখা নাই, জানি না, তখন আমাকে প্রশ্ন করতে পারো, আমি সব উত্তর দিব, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো তো সব লেখা দিছি, তোরা যদি তাও না পড়োস তাহলে কেমন হইব রে ভাই? এই যে দেখ নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন সন্ধির মধ্যে প্রথমে নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন সন্ধি গুলো আলোচনা করছি, আলোচনার মধ্যে তারপরে যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেই দিছি 2020 সাল পর্যন্ত বাংলাদেশে প্রচলিত মুনির চৌধুরী এবং মোফাজ্জল হেদার চৌধুরী সম্পাদিত নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইতে বনস্পতি এবং পরস্পর এই দুটি শব্দ নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণে দেখতে পাওয়া যায়। 2021 সালের নবম দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বইতে নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণে বনস্পতি এবং পরস্পর এই শব্দ দুটো নেই। আধুনিক বাংলা অভিধান অনুসারে বনস্পতি এবং পরস্পর বিসর্গ সন্ধি সাধিত এবং স্বাভাবিক নিয়মে গঠিত সন্ধি। অর্থাৎ পরীক্ষা যদি আসে তাহলে আধুনিক বাংলা অভিধান অনুসারে বিসর্গ দিয়ে দাগানো উত্তম, যদি বিসর্গ দিয়ে না থাকে তাহলে নিপাতনী সিদ্ধ ব্যঞ্জন দাগাবা। এবং অপশনে মানে এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলেও এই প্রশ্নের উত্তর তুমি দেখবা যে দুইটা জায়গায় দুই রকম দেওয়া আছে, তাহলে আমরা পরের পয়েন্টে আসি ভাই। ওকে, এই কোথায় এই পর্যন্ত শেষ?
ও ব্যতিব্যস্ত, আসো ব্যতিব্যস্তর ব্যাপারটা কি দেখো, ব্যতিব্যস্ত এটার মধ্যে আপাত দৃষ্টিতে মূল শব্দ ব্যস্ত, তাহলে উপসর্গ হচ্ছে এইটুক। এখন দেখো জফলা আছে, জফলা থাকলে কি হবে রস্বীকার, জফলা থাকার সাথে বয়ের সাথে, তাহলে রস্বীকার কার সাথে বয়ের সাথে। বাকি আছে কি, বাকি আছে হচ্ছে এই যে তরস্বীকার্তি, তো তরস্বীকার্তি এখানে বসে দিলাম, তরস্বীকার্তি কোনো উপসর্গ হয় না, সো সিঙ্গেল লেটার আছে তার আগে বসবে অতি, তার মানে বি যোগ অতি, এটা হচ্ছে বি অতি, এই দুইটা। কিন্তু এই ব্যস্ত এই ওয়ার্ডের মধ্যে একটা উপসর্গ আছে, সেটা হচ্ছে বয় রস্বীকার। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই বয় রস্বীকার যদি উপসর্গ ধরি তাহলে মেইন ওয়ার্ড কি শুধু দন্তস্ব? উত্তর হচ্ছে না, মেইন ওয়ার্ড হচ্ছে অস্ত, অর্থাৎ এখানে মেইন ওয়ার্ডটা হিডেন আছে। গত ক্লাসে আমি এমন একটা শব্দ বলেছিলাম অভিব্যক্তি, ওখানে ব্যক্তি মূল শব্দ, কিন্তু আসলে মূল শব্দ ব্যক্তি না, মূল শব্দ হচ্ছে উক্তি, বিটা উপসর্গ হিডেন ছিল। ওই রকম বি অতি আরেকটা হচ্ছে বি, আর অস্তটা এখানে হিডেন আছে, সো এই কারণে উপসর্গ হচ্ছে বি অতি বি, তিনটা উপসর্গ আছে, বি অতি বি তিনটা উপসর্গ আছে। তাহলে এটা বুঝতে পারছো। এবার দেখো উদ্বাস্তু, উদ্বাস্তু এটার মধ্যে মূল শব্দটা কি খেয়াল করো ভাই, উদ্বাস্তু এটার মধ্যে মূল শব্দটা হচ্ছে মানে বাস্তু, এটাই আমার মূল শব্দ, ঠিক আছে, কারণ দন্ত শব্দ শুধুমাত্র এইটুক তো হয় না, তো আকার আস্তু এটা হয় না, বাস্তু মানে বাস্তু সংস্থানের কথা তো তোমরা শুনছো, তো বাস্তু এটা হচ্ছে মূল শব্দ, তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ। এখন এইটুকু উপসর্গ কি, এটা হচ্ছে এই যে রস্যও আর দয়ের পরিবর্তে খণ্ডত্ব বসে সন্ধির নিয়ম অনুসারে, অথবা তুমি এখানে শুধু উদ যদি দাও তাও হয়, মানে এই উদটাই হচ্ছে উত উপসর্গের একটা রূপ। উত উপসর্গ আছে না, ওই যে প্রপর অবসমনী অনু অবনির দুর্বি অদিশু উৎপরি, ওই উত উপসর্গটাকেই কিন্তু দেখবা উদ লেখা হয় অনেক জায়গায়, তো সেটাই হচ্ছে এখানে দেওয়া হয়েছে, তার মানে একটাই উপসর্গ উদ্বস্তর মধ্যে উদ। আচ্ছা এরপরে দেখো, এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে এই যে দেখো অনতি বৃহৎ, অনতি বৃহৎ এর মধ্যে মূল শব্দ কি এটা তো বুঝতেই পারতেছো, উপসর্গ হচ্ছে এইটা, সো উপসর্গ এটাকে যদি ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে অন, আর তারপরে হচ্ছে এই যে তয়স্বীকার্তি আছে সিঙ্গেল লেটার, সিঙ্গেল লেটার থাকলে তার আগে অ বসবে, সেটা হবে হচ্ছে অন যোগ অতি, দুইটা উপসর্গ আছে। এখন তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে, যেমন গত ক্লাসে মানে সরি গতকাল আমাকে ইনবক্সে এক স্টুডেন্ট এসএমএস পাঠাইছে একটা বইয়ের ছবি তুলে, যে ভাইয়া সেই বইয়ের মধ্যে লেখা আছে অনতি বৃহতের সন্ধি বিচ্ছেদ মানে উপসর্গ দেওয়া আছে অন যোগ অতি, তারপরে দেওয়া আছে বৃহৎ হচ্ছে মূল শব্দ, এবং এরপরে লেখা ব্র্যাকেট দিয়ে অনতি বৃহতে একটি উপসর্গ, এটা হচ্ছে মেইন ওয়ার্ড, আর উপসর্গ হচ্ছে এইটা, আর এরপরে লেখা অন নামে কোনো উপসর্গ নাই, এটা হচ্ছে শুধু অতি একটা উপসর্গ। এবং এটা আমাকে বলছে স্যার এটা একটু বুঝাই দেন আমাকে, আমি তাকে উত্তর দিছি গাঞ্জা খায়া বই লিখলে এরকমই হয়, বুঝতে পারছো, আমি তাকে উত্তর দিছি কি, আমি তাকে উত্তর দিছি ডিরেক্ট এটা, যে গাঞ্জা খায়া বই লিখলে এরকমই হয়, সিম্পল একটা বিষয়, এটা একদম কনফার্ম একটা ভুল জিনিসটাকে স্টুডেন্টদের কাছে ভুল ভাবে রিপ্রেজেন্ট করছে, আলটিমেটলি স্টুডেন্টের কপালটা পুড়াইতেছে, যারা মানে জানে না, যারা মানে যাদেরকে আমি সংশোধন করে দিতেছি এই পর্যন্ত সংশোধন হইলো, যারা জানেন না তারা কনফিডেন্টের সাথে ভুল শিখতেছে, এবার আসেন কেন, এবং তারা জানবেও না যে হ্যাঁ মূল ঝামেলাটা কোথায়, ঝামেলাটা হচ্ছে অনা নামে একটা উপসর্গ আছে, অনা, অঘা অজ অনা, গতকালকে আমি উপসর্গের ক্লাস করানোর সময় আপনাদেরকে বলছিলাম অনা নামে একটা উপসর্গ আছে, এই অনা উপসর্গের একটা রূপ হচ্ছে কি অন, যেমন ইতি উনা কত কই, যে উনা উপসর্গের একটা রূপ কি উন, এরকম মনে করেন অনা উপসর্গের একটা রূপ হচ্ছে অন, কেন অনতি বৃহৎ বাদ দেন, অনতি বিলম্ব, অন অনতি বিলম্ব, অনতি বিলম্ব, এখানে মূল শব্দ কি লম্ব, উপসর্গ কি, উপসর্গ হচ্ছে অন একটা, অতি একটা, আর বি একটা, তিনটা উপসর্গ অন অতি বি। এখন যার বইতে এরকম লেখা আছে অন কোন উপসর্গ হবে না, তার লজিক অনুযায়ী এখানে দুইটা হবে অতি আর বি। এখন প্রশ্ন হচ্ছে অতি আর বি যদি উপসর্গ হয় তাহলে অন কি, অন কি, এটা কি এমনিতেই বসছে, এটা কি উপসর্গ, মানে শব্দের সামনে কি বসে, উপসর্গ বসে, উপসর্গ ছাড়া তাহলে এটা কি, একটা এমনি এমনি একটা শব্দ বসে গেল, এটা কোনো কথা, মানে মূল শব্দের পূর্বে যদি বসে তাহলে এটা 100% উপসর্গ হইতে হবে, পরে বসলে 100% হয় প্রত্যয়, নিলে বিভক্তি কিছু একটা হইতে হবে, তো এটা তো কোনো কিছুই না, তাহলে কোনো কিছুই না, তাহলে এটাকে আমি এইভাবে কেন বসাবো, আমার কথা কি বুঝতে পারছেন, সো তার মানে এটা 100% এটা একটা উপসর্গ, কথা কি ক্লিয়ার, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।